একদিন সময় আসবে যেদিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিংয়ের আশ্রয়ে আসতে চাইবে। সবাই দোয়া করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই পছন্দ করে রং দিয়ে হোলি খেলতে, আর আমি মাফিয়া কিং পছন্দ করি তাজা রক্ত দিয়ে হোলি খেলতে। তাও তোদের মতো কিছু জানোয়ারের রক্ত। হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। কে এসকে শুধু আমাকে টার্গেট করতেছে? আমার গোডাউনের মাল আত্মসৎ, আমার লোকেদের মারা। কে এসকে খুঁজে বের কর। কথাগুলো এমপি আফতাব সাহেব তার লোক দিয়ে চিল্লিয়ে বলেন। সবাই লেগে পড়ে এসকের রহস্য উদ্ঘাটন করতে। বেশ কয়েকদিন ধরে আফতাব সাহেবের লোকদের মেরে তার পাশে রক্ত দিয়ে বড় বড় করে এসকে লিখে যায়, কিন্তু কেই এসকে তা সবার অজানা। অপরদিকে এসকে আফতাব সাহেবের কাছের দুজনকে মেরে তার পাশে আপনার নাম লিখে আসছি। ইয়াসমিনের কথা শুনে হাহা করে হেসে উঠে এসকে। এই রাজ্যে হাজারো খ্যাকশিয়াল রাজত্ব করতে আসবে, কিন্তু রাজা কেবল একজনই থাকবে, আর সেটা হলো এই এসকে। কিন্তু বস, মাফিয়া কিংয়ের কথা ভুলে গেলে চলবে না। একটা সময় তার রাজত্ব ছিল, তার কথায় বিডি কেন আশেপাশের অনেকগুলো দেশও চলতো। তার নামে জয়ধ্বনি সর্বত্র ছড়িয়েছিল। কোনো বাচ্চা যদি কান্না করতো, তাহলে তাকে যদি বলা হতো মাফিয়া কিং আসতেছে, তাহলে কান্না থামিয়ে দিত। কিন্তু হঠাৎ করে মাফিয়া কিং কোথায় জানি উধাও হয়ে যায়, তবে একটা চিরকুট রেখে যায়, যেটাই লেখা ছিল, আসবো কোনো একদিন আবার, ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে, যখন আমার তলোয়ারের মাথা থেকে একটা খেক শেয়ালও রক্ষা পাবে না। একদমই কথাগুলো বলে থামলো রাফি। যে চলে যাবার সে চলে গেছে, অতীত দেখে লাভ কি? সো তার ম্যাটার ক্লোজ। আজ থেকে আমাদের টার্গেট হচ্ছে এমপি আফতাব, মন্ত্রী তানভীর আর মেয়র নাজমুল। তাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করতে। অপরদিকে আপনারা কেউ আমার বোনকে দেখেছেন? এদিকেই তো ছিল। দেখেছেন কেউ? বোনটাকে নিয়ে পারি না। শরীরে বড় হলেও আচরণে একেবারে বাচ্চা। কেউ দেখেছেন? বস্তির বাকিরা বলে উঠল, আমরা তো দেখিনি, একটু আগেই তো এখানেই ছিল, দেখো আশেপাশেই পাবে। হুট করে পিছন থেকে কেউ নিলয়ের চোখ চেপে ধরে। নিলয়ের বুঝতে অসুবিধা হলো না চোখ ধরা মানুষটা কে হতে পারে। নিলয় পিছন থেকে কান টেনে ধরে সামনে আনে। দিন দিন বাদর হয়ে যাচ্ছিস। কোথায় ছিলে এতক্ষণ ধরে? ডাকতেছি, আর একটু হলেই তো আমি পাগল হয়ে যেতাম। ভাইয়া লাগতেছে, ছাড়ো বলছি। আমি না তোমার একমাত্র বোন, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। মুস্কানের কথা শুনে নিলয় অস্থির হয়ে যায়। দেখি কোথায় লেগেছে। ভাইয়া তোমাকে বকা বানিয়েছি। এটা বলে মুস্কান আবার দৌড়ে সেখান থেকে চলে যায়। নিলয় মুস্কানের কাণ্ডে হেসে দেয়। মা বাবা মারা যাওয়ার পর সেই মুস্কানকে কুলে পিঠে করে মানুষ করে। কথায় কথায় আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি, চলেন পরিচয় দেওয়া যাক। উপরে যে দেখলেন এসকে, এই এসকে মেয়ে নাকি ছেলে কেউ জানে না। রাতের আধারে এসে তার কার্যকলাপ করে চলে যায়। তার লোক ছাড়া তাকে কেউ দেখে নেই। আর এখন টার্গেটে আছে এমপি আফতাব। আর নিলয় হচ্ছে ঢাকা ধানমন্ডি একটা বস্তির বড় হওয়ার ছেলে। বোনের নাম মুস্কান। তাকে নিয়ে নিলয়ের দুনিয়া। খুব ছোটবেলায় মা বাবা মারা যায়। তখন আনুমানিক মুস্কানের বয়স 3 বছর হবে। তখন থেকে মুস্কানকে কোলে পিঠে করে বড় করে নেয় নিলয়। আপাতত এই পর্যন্তই। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। এসকে গোপন সূত্রে জানতে পারছি এমপি আফতাব আজকে রাত 2টার দিকে মেয়ে পাচার করবে। তাদের আস্তানা কোথায়? উত্তরা 12 নম্বর সেক্টরের বাম দিকে একটা পুরাতন বিল্ডিং আছে, সেখানে ডিল ফাইনাল করবে। তাহলে আর দেরি কেন? তোদের সবাইকে নিয়ে রেডি থাক, আজকে রাতেই মিশনে নামবো। রাফিকে বলিস সব কিছুর ব্যবস্থা করতে। এদিকে এমপি আফতাব, মেয়ের নাজমুল, মন্ত্রী তানভীর সাহেবের বাড়িতে গম্ভীর হয়ে সোফায় বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আফতাব বলল, দেখুন তানভীর সাহেব, আমরা দুজন আপনার আন্ডারে কাজ করি, তার সবার আড়ালে, তাই আমাদের সুযোগ সুবিধাটা আপনাকে দেখতে হবে।
আজকে প্রায় 100 মেয়েকে পাচার করতে হবে। উত্তরা 12 নম্বর সেক্টরে যেন কোনো পুলিশ গার্ড না থাকে, তার ব্যবস্থা আপনাকে করতে হবে। অন্যদিকে তো এসকে তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গেছি। এসকে ছেলে নাকি মেয়ে, এটাতেও জানি না, জানলে হয়তো বের করতে পারতাম। যাই হোক, এই কাজটা ভালোই হলেই 1 কোটি টাকা আমাদের হাতে এসে পড়বে। তানভীর সাহেব, আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দেবো। কি বলেন, পারবেন তো করতে? আফতাব, তুই আর নাজমুল আমার বন্ধু, কিন্তু দেখ আমার পজিশন মন্ত্রী আর তোদের এমপি মেয়র। কারণ হলো জানিস কি, তোদের মাথা গরম থাকে আর আমি মাথা ঠান্ডা চিন্তা করে পা ফেলি। রইল কথা এসকে ছেলে নাকি মেয়ে, তার জন্য আমি লোক লাগিয়েছি। আর 12 নম্বর সেক্টর পুলিশ গার্ডদের বিষয় আমি হ্যান্ডেল করব। তবে আমাকে 50% দিতে হবে, আর তোরা 50% নিবি। রাজি থাকলে বল। এটা ঠিক না তানভীর, আমরা 3 জন সমান ভাগ নেব। তা তুই বেশি কেন? পরিশ্রম করি আমরা 2 জন, তুই শুধু গাইড দিস, তাই তোর সাথে ডিল হয় সমান সমান। তাহলে বেশি কেন? নিকৃষ্ট জগতের যত বেশি টিকে থাকতে চাইবি, তত বেশি বড় ধরনের কাউকে প্রয়োজন। তোরা কি মনে করেছিস আমি মন্ত্রী তাই সব ক্ষমতা আমার? এটা ভাবলে তোরা এখনো বোকাই আছিস। আমাকেও একজনে গাইড করে, বলতে পারিস আমি তার আন্ডারে কাজ করি। এমপির কথায় এমপি মেয়ের দুজনেই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। এতদিন মনে করতো তাদের উপরে একজন সে শুধু মন্ত্রী তানভীর, আর আজকে দেখেছে যাকে সব থেকে বেশি ক্ষমতাশীল মনে করত সে নিজেও একজনের আন্ডারে কাজ করে। দুজন একসাথে বলে উঠল, সে কে তানভীর? সে কে কোথায় থাকে তা অজানা থাক, সময় আসলে সবার সামনেই আসবে। আপাতত তার কথায় বাইরে গেলে আমরা সবাই মারা পড়ব। তাই 50% থেকে 15% আমার, বাকি 35 তা। আচ্ছা যা তোরা তোদের কাজে। মন্ত্রী বাড়ি থেকে দুজন বের হয়ে যায়। অপরদিকে নিলয় সারাদিন কাজ করে বস্তিতে আসে। ঘরে গিয়ে দেখে বই নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে তার বোনটাকে দেখলে নিলয়ের সারাদিনের ক্লান্তি চলে যায়। সেই 12 বছর আগে যখন নিলয় পিচ্চি মুস্কানটাকে নিজের কোলে নিয়ে দৌড়াতে থাকে, তখন পিচ্চিটা খিলখিল করে হাসছিল নিলয়ের কোলে। নিলয় স্মৃতি থেকে বের হয়ে আস্তে আস্তে মুস্কানের পিছনে গিয়ে দাঁড়ায়। চোখ ধরার আগেই বলে ওঠে, ভাইও আমি রেগে আছি, সে কখন বের হয়েছ? আর এখন বাজে কয়টা? রাত 11টা। সকালে বের হয়েছ আর এখন আসছো বোনের খোঁজ নিতে? যাও, তোমার সাথে কাটছি। সরি, আর এমনটা হবে না, প্লিজ রাগ করিস না। ভাইও আর করবে না, এবারের মতো মাফ করে দে। ভাইও, সারাদিন কাজ করতে তোমার অনেক কষ্ট হয় তাই না? একদিন আমি অনেক বড় হব, অনেক বড় ডাক্তার হব, তখন আর তোমাকে সারাদিন কাজ করতে হবে না। তখন আমি কাজ করব আর তুমি বসে থাকবা। বোনের আদর মাখা কণ্ঠ শুনে নিলয়ের চোখে পানি চলে আসে। এই বোনটাই তো তার দুনিয়া। না বলা কথাগুলো বুঝে ফেলে। বোনের কথা শুনে দুজন একসাথে হেসে ওঠে। এদিকে রাত 2টা ছুঁই। এসকে তার সাথীরা 12 নম্বর সেক্টরে একটা পুরাতন গোডাউনের পাশে দাঁড়িয়ে আছে। রাহি বলে উঠল, ইয়াসমিন, তুই শিওর জানিস তো এখানেই তাদের আস্তানা? হ্যাঁ আমি শিওর, এখানে তাদের আস্তানা। রাহি আর ইয়াসমিনের কথা বলার মাঝে এসকে বলে উঠল, চুপ কর, সামনে দেখ। সবাই সামনে তাকিয়ে দেখলো কয়েকজন লোক গোডাউন থেকে বের হচ্ছে। তার একটু পর সেখানে কয়েকটা গাড়ি আসে। এসকে বুঝতে অসুবিধা হলো না, তারাই পাচারকৃত মেয়েদেরকে নিতে এসেছে। এসকে সবাইকে আদেশ করে যে যার পজিশন নিয়ে নিতে। এখনই তারা তাদের মিশন শুরু করবে। এসকের সাথে লোকের সংখ্যা 15 জন। 5 জন ভিতরে যাবে আর বাকি 10 জন বাইরে থেকে পুরো গোডাউনটাকে ঘিরে নেবে। পজিশন অনুযায়ী তারা তাদের কাজে লেগে যায়। এসকে আর রাহি ইয়াসমিনের সাথে আরেকজন ভিতরে যাবে, বাকিরা বাহিরে। তারা গোডাউনের দরজার সামনে দুজনকে দেখতে পেল পাহারাদার হিসাবে। আস্তে আস্তে গিয়ে ঘাড় মটকে দেয়। খুবই সাবধানতার সাথে ভিতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে তারা এমন কিছু দেখবে আশা করেনি। ভিতরে গিয়ে তারা দেখতে পেল বাইরে যেমন গোডাউনটা পুরাতন ভাঙ্গাচুরা, কিন্তু ভেতরটা একেবারে উল্টো। সমস্ত গোডাউন লাইটিং করা, আর ভিতরে একটা কোনায় মেয়েগুলোকে আটকে রেখেছে। মেয়েগুলোকে থেকে একটু দূরে এমপির সাংকুপাঙ্গুরা বসে আছে, হয়তো এমপির আসার অপেক্ষায়। এর মাঝে যেখানে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে সেখান থেকে চিল্লানোর আওয়াজ ভেসে আসছে। তাদের কয়জন গিয়ে দরজা খুলে দিতে দেখতে পাওয়া যায় সেখানে একটা মেয়ে ফাঁসি লেগে আত্মহত্যা করেছে। তাই বাকি মেয়েরা চিল্লানো শুরু করে দিয়েছে। এসকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারেনি। .2 ক্যালিবারের পিস্তলটা হাতে নেয়, যা কাছ থেকে নিশানা লাগাতে পারফেক্ট। হাতে নিয়ে ওইখানে একজনের কপাল বরাবর শ্যুট করে। ওটা ওইখানে পড়ে যায়। বাকিরা বোঝা যায় তাদের সামনে কে আসতে চলেছে। অনেকে তো হাঁটুর কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে।
তারা 5 জন একে একে সবাইকে শ্যুট করে মেরে দেয়। একজন লিডার টাইপ ছিল, তাকে এখনও মারেনি, শুধু পায়ে একটা শ্যুট করেছে। এতেই পা নিয়ে মাটিতে বসে কান্না জুড়ে দিয়েছে। তারা যতটা কঠিন মনে করেছিল, আসলে এখানে কেউ নেই। যেমনটা এর সিকিউরিটি আছে মনে করেছিল, আসলে এই ভিতরে 12 জন বাদে কেউই নেই। এমপি আফতাব এখনও আসেনি। এসকে সহ সাথীদের সাথে মাইক্রোফোন ছিল। সে বাইরে সবাইকে ভেতরে আসতে বলে। সবাই ভেতরে আসার পর, ইয়াসমিন, তুই সব মেয়েকে নিয়ে থানার সামনে দিয়ে আয়, ঠিক থানার সামনে ছেড়ে দিয়ে আসবি। জি বস, আমি এখনই যাচ্ছি। আর তোমরা ভয় পেও না, আমি এসকে। আর তোমরা যা দেখছো সব এখানেই ভুলে যাও। থানার পুলিশ জিজ্ঞাসা করলে বলবে একজন আগন্তুক এসে আমাদের বাঁচিয়েছে, কিন্তু কে তা আমরা জানি না। আর আমাদের কথা ভুলেও মুখে আনবে না। সবাই মাথা নাড়ায়। ইয়াসমিন তাদেরকে নিয়ে চলে যায়। এসকে তার ফোনটা বের করে থানার ওসি রফিক মিয়াকে ফোন করে বলে, আপনার থানার সামনে 99 জন মেয়েকে নামিয়ে দিয়েছি আমার লোক। পাচার করতে চেয়েছিল, আশা করি আপনি তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন। এটা বলে এসকে ফোনটা কেটে দেয়। হ্যালো হ্যালো, কে আপনি? অপর পাশ থেকে ফোনটা কেটে যায়। রফিক মিয়া দৌড়ে থানা থেকে বের হয়ে দেখে সত্যি সত্যি থানার সামনে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, আর পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। বুঝতে বাকি নেই যে তাকে ফোন করেছে তার লোকগুলো এগুলো। এদিকে আফতাব সাহেব গোডাউনের সামনে এসে থমকে যায়, কারণ কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। উনি গার্ডসহ ভিতরে গিয়ে দেখে তার সব কটা লোকের কপাল বরাবর শ্যুট করা। মনে হচ্ছে কোনো হায়েনা এসে তাদেরকে মেরে চলে গেছে। আর গোডাউনে কোনো মেয়ে ছিটে ফুটেও নেই। ওনার মাথা চক্কর দিয়ে ওঠে। পাশে দেখে তার বিশ্বস্ত লোক সাদনামের লাশ। দৌড়ে সেখানে গিয়ে দেখে চোখ উফড়ে ফেলা হয়েছে। চোখের তাজা রক্ত বের হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর হাত কেটে বুকের উপর রাখা। পাশেই বড় বড় করে লেখা এসকে। লেখাটা দেখে 2 কদম পিছনে চলে যায় আফতাব সাহেব। এই মিশনের কথা তারা আর তার লোক ছাড়া কেউ জানতো না। তাহলে এসকে কিভাবে জানতে পারলো? চোখ আর হাত কেটে কপাল বরাবর যে শ্যুট করেছে তা থেকে ধোঁয়া বের হচ্ছে, বোঝাই যাচ্ছে এইমাত্র শ্যুট করা হয়েছে। দেরি না করে আফতাব সাহেব গার্ডদের নিয়ে স্থান ত্যাগ করেন। আজকে তোর কলেজের প্রথম দিন, একদম দুষ্টুমি করবি না। সুন্দর করে সবার সাথে কথা বলবি, না হলে মানুষে ব্যাড গার্ল বলবে। আমার বোন তো গুড গার্ল, তাই না? হ্যাঁ ভাইউ, আমি গুড গার্ল, আমি কারোর সাথে দুষ্টুমি করব না। কিন্তু তুমি কখন এসে নিয়ে যাবে বলো না ভাইউ? তোর কলেজ ছুটি হওয়ার আগেই আমি দাঁড়িয়ে থাকবো, সমস্যা নেই। আচ্ছা। নিলয় তার বোনের মাথায় চুল আশ্রিয়ে দিয়েছিল আর তাকে বুঝাচ্ছে বোনটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে। ছোটবেলায় বস্তির কেউ জিজ্ঞাসা করলে বলতো আমি অনেক বড় ডাক্তার হব আর তোমাদের ফ্রিতে চিকিৎসা করব। বস্তির সবাই মুস্কানকে অনেক স্নেহ করে। বোনটা খুব মিশুকি, সহজে মানুষকে আপন করে ফেলে। এটার জন্য নিলয়ের বেশি চিন্তা হয়। হয়েছে ভাইউ, আর একসাথে হবে না, এমনি ঠিক আছে। তাড়াতাড়ি রেডি হতে হবে, না হলে প্রথম দিনে দেরি হয়ে যাবে। নিলয় মুস্কানকে রেডি করিয়ে রিক্সা নিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। মুস্কানকে যে কলেজে ভর্তি করিয়েছে সেখানে কলেজ আর ভার্সিটি একসাথেই। গেটের সামনে মুস্কানকে নামিয়ে দিয়ে নিলয় চলে যায় কাজের উদ্দেশ্যে। আপনি কচু করতেছেন, 1 কোটি টাকা ছাই হয়ে গেল। কোথায় আপনি? না এসকে ডিটেলস বের করতে। কোথায় আপনারই বের করা? বেশ চিলিয়ে কথাগুলো বলল আফতাব সাহেব। রাতে গোডাউন থেকে বাড়ি ফিরে সকাল সকাল মন্ত্রী বাড়িতে হাজির হয় এমপি আফতাব আর মেয়ের। এসেই মন্ত্রীর উপর চিল্লানো আরম্ভ করেন। তানভীর সাহেব শুধু গম্ভীর হয়ে বসে আছেন সোফায়। তখন নাজমুল সাহেব বললেন, আচ্ছা, তোমাদের কি মাফিয়া কিংয়ের কথা মনে আছে, যে এক সময় আতঙ্কের কারণ ছিল? কেউ কোনো খারাপ কাজ করার আগে সেখানে মাফিয়া কিংয়ের লোক হাজির থাকতো, কিন্তু তার লোকেরাও তাকে দেখেনি। মনে আছে সেই মাফিয়া কিংয়ের কথা? তুই কি বলতে যাচ্ছিস? এসকে এটাই মাফিয়া কিং যে নতুন লুকে আবার হাজির হয়েছে? তানভীর সাহেবের কথায় 2 জন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বলে। মাফিয়া কিং হলে এভাবে কখনোই আসতো না। 12 বছর ধরে মাফিয়া হওয়ার তীব্র ইচ্ছে ছিল। তখন ছিল মাফিয়া রাজু নামে এক মাফিয়া, যে সব জায়গায় রাজত্ব কায়েম করে রেখেছিল। তাকে মারতে পারলেই মাফিয়ার সমস্ত পাওয়ার নিজের হাতে চলে আসবে। কিন্তু তাকে মারা তো দূর, তার সামনেও কেউ যেতে পারতো না। হঠাৎ একদিন শুনতে পায় মাফিয়া রাজুকে কে জানি মেরে রাস্তার মোড়ে টাঙ্গিয়ে গেছে। কিন্তু সে কে, কি পরিচয়, সবার অজানা। এক নাগারে কথাগুলো বলে তানভীর সাহেব থেমে আবার বলতে লাগলো, তোদের একটা সিক্রেট বলি। রাশিয়ায় যখন সমস্ত মাফিয়াতে দেখা হয়, মিটিং করা হবে বলে,
তখন আমিও সেখানে ছিলাম, সমস্ত মাফিয়ার নিচে চেয়ারে রাখা ওখানে বসে, কিন্তু সবার উপরে সিংহাসনের ন্যায় একটা সিংহাসনে মাথা দিয়ে চেয়ার রাখা। এটা দেখে আমার খুব ইচ্ছে করছিল ওইখানে বসার, কিন্তু একটু পর সবার মুখে জয়ের ধ্বনি শুনতে পাই। সবার মুখে একটাই ডাক, কিং কিং কিং। একটা কালো রঙের কাপড় পরা, মুখে মাস্ক, মাথায় ইয়া লম্বা টুপি, পরনে একজন ওই সিংহের চেয়ারটায় বসে। তখন শুধু আমি তার চোখগুলো দেখেছিলাম, চোখগুলোতে জ্বলন্ত আগুনের মতো ফুলকি বের হচ্ছিল। মনে হচ্ছিল সেই মাফিয়া হওয়ার জন্য পারফেক্ট, কিন্তু আমার অনেক ইচ্ছে হয় সেই চেয়ারটায় বসার। তা সম্ভব না। সেদিন সেখান থেকে চলে আসি খালি হাতে। তানভীর সাহেবের কথায় দুজনে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। এই মাফিয়াকে কেউ দেখেনি, শুধু তার লোকেরা চোখ দেখেছে। সেখানে তানভীর সাহেবও চোখ দেখেছে, আর তার আশা মাফিয়া কিং হওয়ার। ভাবা যায়? তাহলে এখন তো মাফিয়া কিং নেই, তাহলে এখন তো জায়গাটা নিতেই পারে। মাফিয়া কিং নেই, তারা তো নেই। এত সহজ হলে আর মন্ত্রী হতাম কেন রে? মাফিয়া কিং হতাম, কারণ মাফিয়া কিং আমার মতো হাজারটা মন্ত্রীকে পকেটে রাখে। মাফিয়া কিং চলে গিয়েছে, তবে তার আন্ডারে কাজ করা 64টা দেশের মাফিয়া এখনও আছে, যারা ভালোর পক্ষে খারাপের বিপক্ষে। মাফিয়া কিংয়ের সিংহাসনটা এখনো পর্যন্ত সযত্নেই রেখেছে। কেউ এটার ধারে কাছে গেলেও 64টা দেশের মাফিয়াদের ক্রস করে যেতে হবে। আর তারা কোনো পাতি মাফিয়া না, যাদের নাম শুনলে অনেক মাফিয়া দেশ ছেড়ে পালায়, তেমন মাফিয়া। তাই মাফিয়া কিং হওয়ার আশাটা বাদই দিলাম। রইল কথা এসকের, এটা কোনো মাফিয়া কিং হতে পারে না, কারণ মাফিয়া কিং আমাদের মারতে এগুলো ছলচাতুরি ব্যবহার করার প্রয়োজন নেই। আসবে, মেরে চলে যাবে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারণেই। এসকে তার কাহিনীটা বের করতে দে, আমি দেখতেছি। আচ্ছা তোরা যা, আমার মন্ত্রী সমাবেশ আছে। মন্ত্রী বাড়ি থেকে তারা দুজন বের হয়ে যায় নিজ গন্তব্যে। আচ্ছা বস, রাফি চলে গিয়েছে, আমরাও চলে যাই। কালকে আবার দেখা হবে। আজকে মনটা সবার ভালো। আফতাব সাহেবের মেয়ে পাচারকারীর ডান হাতটাকে শেষ করতে পেরে। এইভাবে সমাজের কিটগুলোকে শেষ করতে পারলেই আর কোনো খারাপ কাজ হবে না সমাজে। আমাদের মতো অসহায় হবে না কেউ। আচ্ছা বস, আসি। শোন, তোরা হচ্ছিস আমার ফ্যামিলি, একসাথে থাকতেই পারি, সমস্যা হবে না। চল আমরা খেয়ে নেই। এসকোর কথা শুনে রাহি, ইয়াসমিন, অবনি সবাই হেসে দেয়। তারা সবাই একসাথে ফ্যামিলি নিয়ে হাসি ঠাট্টা করে খাচ্ছে। কেউ কারো কাছ থেকে মাছ না হয় গোস্তের টুকরো কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। পরের দিন। ভাইও, নতুন কলেজ আমার অনেক পছন্দ হয়েছে। ওখানে গিয়ে আমি দুজন ফ্রেন্ডস পেয়েছি, একজন বড়লোক আর একজন আমাদের মতো। ভাইও, আব্বু আম্মু নেই, সে নাকি অনাথ আশ্রমে বড় হয়েছে। প্রথম দিনেই তারা আমার সাথে মিশে গিয়েছে। ভাইও, আমার কিউট বোনটার সাথে না মিশে কেউ থাকতে পারে? তবে এত সহজে সবাইকে আপন করলে পরে নিজের ক্ষতি করে। কি যে বলো, সেই ছোটবেলা থেকে আমরা হচ্ছি গরিব, আমাদের ক্ষতি করে কে কি পাবে? আমাদের কাছে তো টাকা নেই, টাকা থাকলেই তো ক্ষতি করে। মুস্কানের ভোলা মনের কথা শুনে নিলয় মনে মনে হেসে ওঠে। এই আপন করা মানুষগুলোই ক্ষতির কারণ হয়, সে পদে পদে বুঝতে পারে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিয়ে নিলয় বোনকে রেডি করে কলেজে দিয়ে আসে। এমপি আফতাব সাহেবকে ব্যাংকের ম্যানেজার কল দিয়ে বলে, স্যার, আপনার অ্যাকাউন্ট থেকে 500 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কীভাবে হলো তা আমরা কেউ জানি না। এত টাইট সিকিউরিটি দেওয়ার পরেও আপনার টাকা কীভাবে গায়েব হলো তার নিয়ে বেশ চিন্তায় আছি। শুনেছি ব্যাক হ্যাকার টিম নামে একটা হ্যাকার গোষ্ঠী আছে, তাদের কাজ হয়তো, কারণ তারা এই কাজ না করলে কেউ করতে পারবে না। ব্যাংকের ম্যানেজারের কথা শুনে আফতাব সাহেব সোফায় ধাপাস করে বসে পড়ে। তার এতদিনের জমানো উপার্জন এক নিমেষে শেষ। প্রেশার লো হয়ে যাচ্ছে, লোকদের বলে মাথায় পানি দিচ্ছে। একটু পর একটা কল আসে, ফোন রিসিভ করার পর বসে আছে। পাপ করতে করতে তোর 16 কলা পূর্ণ হয়ে গিয়েছে। কত মায়ের বুক খালি করে তাদের মেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছিস, কথাই জানিস? পাপ করতে করতে যখন শেষ হবে তখন কেউ একজন এসে ধ্বংসস্তূপ দেখিয়ে যাবে। এখন তোর টাকা গিয়েছে, 2 দিন পর তোর প্রাণ নাশ হবে। রেডি থাক, তোকে কাঙ্গাল বানিয়েছি। এখন শুধু জীবনটা কেড়ে নিতে এই এসকে যে কোনো সময় তোর মৃত্যুর রূপে হাজির হবে।
এসকের কথা শুনে আফতাব সাহেব ভয় পেয়ে যায়। সাথে সাথে মন্ত্রী তানভীরকে কল দেয়। ফোন ধরার পর সব বলল। তানভীর সাহেব বলে, আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, এমন টাকা কত আসবে আর কত যাবে। আর তুই আপাতত আমার বাংলো বাড়িতে থাক, কড়া সিকিউরিটি দিয়ে রাখবো, একটা মশাও যেতে পারবে না। আজকেই এসে যা। মুস্কান, তোর ভাইয়া কি প্রতিদিন তোকে দিয়ে যায়? না মানে প্রতিদিন দেখি কেউ একজন গেটের সামনে তোকে নামিয়ে চলে যায়। হ্যাঁ, আর ভাইয়া হবে না, ভাই হবে। আমি বেশি ভালোবাসি তো, তাই আমি আমার ভাইয়াকে ভাইও বলে ডাকি। আমার ভাইও আমাকে অনেক ভালোবাসে। তোদের তো বলেছি, ছোটোবেলা থেকে একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি। আমার সব আবদার পূরণ করার চেষ্টা করেছে আমার ভাইও। তা তোর ভাইউকে কি আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি? আমরাও দেখি তোর ভাইউকে, এত ভালো মানুষটাকে। আচ্ছা, আজকে ভাইও আসবে একটু পরে, তখন তোরা থাকিস, পরিচয় করিয়ে দিব। তা তোর ভাইউ কি কাজ করে বললি না তো আমাদের? শুধু সারাক্ষণ ভাইউ এটা ভাইউ ওটা করে গেলি। কলেজ ছুটি হয়ে যায়। মুস্কান, সানজিদা আর আফরা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে নিলয়ের আসার অপেক্ষায়। তখনই বাইক করে কয়েকজন ছেলে আসে। তাদের মধ্যে একজন বলে উঠল, ওহে ফুলটসি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? লিফট লাগলে বলো, আমরা আমাদের সাথে করে নামিয়ে দিয়ে আসবো। ছেলেটার গা ছাড়া কথা শুনে তিনজন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আফরাকে দেখে বোঝা যাচ্ছে বেশি ভয় পাচ্ছে না। ছেলেগুলো থেকে একটা ছেলে বের হয়ে আসে, এসে তাদের তিনজন বরাবর দাঁড়ায়। ঘুরে ঘুরে তাদের দেখে মুস্কান বরাবর দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, নতুন তুমি? মুস্কানের তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ সে কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি। আফরা বলে উঠল, হ্যাঁ ও নতুন, আপনাদের তো এখানে কাজ নেই, তাহলে এখানে কি করেন? তুই এত পকড় পকড় করিস কেন? তোকে জিজ্ঞাসা করেছি, তুই চুপ থাক, তা না হলে আমি কেমন ছেলে জানিস তো, কি করতে পারি তোদের এখান থেকে টেনে নিয়ে যাব, বাঁচানোর মতো কেউ থাকবে না। ছেলেটার কথা শুনে মুস্কান আর সানজিদা ভয়ে আরো জড়সড় হয়ে যায়। একজন আরেকজনের ঝাপটে ধরে। তখনই কলেজের লেকচারার এদিকেই আসে, এসে বলে, কি হয়েছে এখানে? আর রানী, তুমি এখানে কেন? স্যার, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তারা এসে বিরক্ত করতেছে। রানী, এখান থেকে চলে যাও, তুমি ভার্সিটির স্টুডেন্ট। এখানে কলেজের সামনে কি? না গেলে আমি প্রিন্সিপালকে জানাতে বাধ্য হব। রনির সাথে চেলাপেলাগুলো রনিকে নিয়ে যায়। রনি যাওয়ার পর স্যারও চলে যায় তাদেরকে সাবধান করে। তখনই তাদের সামনে নিলয় এসে দাঁড়ায়। দূর থেকে মুস্কানকে দাঁড়িয়ে থাকতে দেখে এদিকে আসছিল। নিলয়কে দেখে আফরা বলল, একদল গেল আর একদল বখাটে এসে হাজির। কে আপনি মিয়া? সরেন সামনে থেকে। আফরার কথা শুনে নিলয় ভেবাচেকা খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমি নিলয়, মুস্কানের ভাইয়া। নিলয়ের কথার আওয়াজ শুনে মুস্কান মুখ উপরে তুলে ভাইউকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে বনু, কান্না করতেছিস কেন? বল আমাকে, কেউ কিছু বলেছে তোকে? কি হলো বল। মুস্কান ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। পাশ থেকে সানজিদা বলল, তেমন কিছু না, ভাইয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাই কান্না করে দিয়েছে। নিলয় নানানভাবে বুঝিয়ে মুস্কানের কান্না বন্ধ করায়। কান্না বন্ধ করে মুস্কান তাদের সাথে পরিচয় করে দেয়। ভাইও, আমি তোমাকে আমার ফ্রেন্ডসের কথা বলছিলাম না, এই হলো আমার দুজন ফ্রেন্ডস, আফরা আর সানজিদা। নিলয় তাদের সাথে পরিচিত হয়। আফরা চলে যায়। বসিতে যেতে হলে আশ্রম পার হয়ে যেতে হয়, তাই নিলয় বলল তাদের সাথে যেতে। সানজিদা রাজি না হওয়ায় মুস্কান বোম হয়ে যায় ফুলে। শেষমেশ সানজিদা রাজি হয়। তারা সানজিদাকে আশ্রমের সামনে নামিয়ে দিয়ে চলে যায় বস্তিতে। অপরদিক কেএমপি আফতাব তো আপনার ভয়ে মন্ত্রীর বাংলো বাড়িতে গিয়ে আশ্রয় নিল। সেখানে টাইট সিকিউরিটি, কিভাবে তাকে শেষ করবেন? সেখানে একটা মাসিও যেতে পারবে না। বাহিরের দেশের মাসলাট দিয়ে সিকিউরিটি দেয়। গ্যাংস্টার রাজ্যে হাজারো গ্যাংস্টার রাজত্ব করতে আসবে, কয়জনই বা টিকে থাকবে? রাজার রাজ্যে হাজারো মানুষ রাজা হওয়ার জন্য ওত পেতে আছে, কিন্তু রাজা কেবল একজনই, কারণ যে কেউ বললেই রাজা হতে পারবে না। রাজা হওয়ার জন্য তার মধ্যে থাকতে হবে রাজবংশের রক্ত, চাইলেই কেউ রাজা হতে পারবে না। একদমই কথাগুলো বলে থামলো এসকে, আবার বলা শুরু করলো, তোরা কি মাফিয়া কিংয়ের একটা কথা জানিস যা তিনি বলেছিলেন? সকলে এক ধ্যানে এসকে দিকে তাকিয়ে আছে। এসকে আবার বলা শুরু করলো, কিং বলেছিল গ্যাংস্টার রাজ্যে কেউ কারোর আপন হয় না,
ক্ষমতার লোভে সবাই নরপিশাচের রূপ ধারণ করতে পারে, কেউ কারোর আপন না। হাজারো মাফিয়া কিং হতে চায়, হাজারো পাতি মাস্তান মাফিয়া হতে চায়। এটাই মাফিয়া জগৎ। আচ্ছা ছাড়, আজকেই তো এমপিকে মারার কথা, রেডি থাকিস ঠিক রাত 2টোয়। আজকের মিশনটা একটু হার্ড হবে, সমস্যা নেই, আজকে আফতাবের কাহিনী শেষ করব। রাত 2টা ছুঁই ছুঁই এসকে আর তার লোকেরা বাংলো বাড়ির সোজা 10তলা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছে। তাদের পরিকল্পনা হলো এখান থেকে রশি বেয়ে বাংলোর বাড়ির ছাদে গিয়ে নামা, কারণ ছাদে কোনো পাহারা নেই, তাই এখান থেকেই সহজ হবে। বাংলো বাড়ির ছাদটা বিদেশি কাজ দিয়ে বানানো, যা সৌন্দর্যের জন্য করা হয়েছে। রাফি বলেছিল সে যাবে, কারণ এতটা রিস্ক কাজ এসকে দিতে চায় না, পরে যদি গার্ডদের হাতে ধরা পড়ে। কিন্তু এসকের একটাই কথা, সেই যাবে। সবাই বাধা দিলে এসকে এমন একটা কথা বলে যার জন্য সবাই বিস্ময়কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আমার প্রতিশোধ আমাকেই নিতে হবে, আর এমপির সাথে আমার পুরাতন একটা শত্রুতা আছে। এমপি আফতাব, মেয়র নাজমুল আর মন্ত্রী তানভীর, তারা যেমন দেশের শত্রু তেমন আমারও শত্রু। এসকের কথা শুনে তারা যেন অবাক হচ্ছে, তেমন মাথার উপর দিয়ে গেছে। তাই ইয়াসমিন বলে উঠল, বস আপনার কথা তো কিছুই বুঝতে পারিনি, সব যেন গুলিয়ে গিয়েছে। আমার অতীত সম্পর্কে তোদের বলিনি, কোনো একদিন বলবো তোদের আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। রশি দিয়ে অনেক রিস্কে এসকে বাংলো বাড়িতে যায়। সেখানে গিয়ে আস্তে আস্তে কাচের ছাদটা এসে দেখে নিচের রুমে এমপি আফতাব বেঘরে ঘুমাচ্ছে। এসকে তার সাথে আনা সব কিছু বের করে শুয়ের মাথায় একটা মেশিনে নিয়ে যন্ত্র লাগায়, যেটা চাপ দিলে মেশিন থেকে তরল পদার্থ বের হয়ে শুয়ের মাথায় আসে। প্রকৃতপক্ষে একটা রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর বিষ। এটা যদি কোনো সুস্থ মানুষকে দেয়া হয় তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে মারা যাবে। এসকে মেশিন থেকে শুয়ের মাথা থেকে বের করে কাচের ছাদটায় খুব সাবধানে এমপির মুখ বরাবর একটা ফুটো করে, যেটা দিয়ে রশির মাধ্যমে এমপির মুখ বরাবর সুইটা দিয়ে মুখে বিষ প্রয়োগ করতে পারে। প্রথমবার মুখ বরাবর করার পর মেশিনে চাপ দেয়, বিষ আর মুখে যায়নি। এভাবে কয়েকবার প্রয়োগ করার পর 3বারের মাথায় সফল হয়। বিষ মুখে পড়ে যায়। চোখ বড় বড় করে শুধু উপরের দিকে তাকায়, চোখগুলো বের হওয়ার উপক্রম, মনে হয় ভয়ঙ্কর কিছু দেখেছে। কালকে রাতে মন্ত্রী সাহেবের বাংলো বাড়িতে এমপি সাহেবকে এসকে খুন করে তার নাম লিখে গিয়েছে। কে এই এসকে? কেনই বা বড় বড় লোকদের এভাবে হত্যা করছে? পুলিশ এসকে হন্তদন্ত হয়ে খুঁজছেন, মৃত বা জীবিত যেভাবেই হোক যেন এসকের লাশ পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসকে দেখতে কেমন কেউ জানে না। বাকি সংবাদ জানতে সময় টিভির সাথে থাকুন। ধন্যবাদ। চায়ের দোকানে বসে নিলয় চা খাচ্ছিল। হঠাৎ এই সময় টিভিতে নিউজটা দেখে ঠোঁটে কোণে হাসি ভেসে ওঠে, যে হাসি কোনো অন্ত নেই। নিলয় চা খেয়ে দোকান থেকে বের হয়ে বস্তিতে আসে। এসে মুস্কানকে কলেজের জন্য রেডি হতে বলে। তখন মুস্কান বলে, ভাইও আমি না বেশ কদিন ধরে একটা জিনিস ফিল করতে পারতেছি, শান্তিটাকে কেন জানি আমার আপন আপন লাগে, কেন জানি মনে হয় আমার কাছে কেউ। এই প্রথম এমন হচ্ছে ভাইও। মুস্কানের কথা শুনে নিলয় মনে মনে হাসে, তারপর বলে, কি বলিস? তোর আপন বলতে শুধু আমি তো, তাহলে সঞ্জিতা কেন? না ভাইও, শান্তিটা মাঝে মাঝে আমাকে আপু বলে সম্বোধন করে, তখন কেন জানি আমার তাকে আপন বলে মনে হয়। তাহলে বোনের ন্যায় আচরণ কর, কারণ বোন ডাকাতে যদি প্রশান্তি অনুভব হয় তাহলে তাই কর। আচ্ছা ভাইও, এখন চলো, আমায় এগিয়ে দিবে রাস্তা থেকে, শান্তিটাকেও নিয়ে যাব, আশ্রমের গেটের সামনেই দাঁড়াবে আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, চল। এদিকে মীর গম্ভীর মুখ করে বসে আছে মন্ত্রী সাহেবের বাড়িতে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মেয়র বলল, আফতাবের লাশটা দেখেছিস? কেমন উপরের দিকে চোখগুলো ছিল, একেবারে বের হয়ে যাওয়ার প্রক্রম। মনে হচ্ছিল জীবন্ত কোনো হায়না বা রাক্ষসকে নিজের চোখের সামনে দেখেছিল। আর উপরে দেখেছিস বড় বড় অক্ষরে এসকে লেখা। কে এই এসকে? কি তার পরিচয় আমাদের পিছনে বা পড়ে আছে কেন? নাজমুল ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে তোলে। কেউ ক্ষমতার জন্য পাগল, তো কেউ প্রেমের জন্য পাগল। জীবনে অনেক পাপ করেছি, দেখ তোদের মাঝে কেউ হবে, কারণ যে হারে খুনটা করা হয়েছে তা কেবল প্রতিশোধ যারা নেয় তাদের মতনই খুনগুলো করা হয়েছে। ক্রাইম পেট্রোল দেখেছিস তো? কখনো সেখানে প্রতিশোধ
খুন যেভাবে করা হয় ঠিক তেমনটাই আমাদের সাথে হচ্ছে। তার দ্বারা বোঝা যায় এটা প্রতিশোধের খুন। বাহ বাহ, এগুলো তো আমি চিন্তাই করিনি। যাই হোক, আমি বের হচ্ছি, সাবধান থাকিস। গার্ড বাড়িয়ে দেরো, যাতে কারো ক্ষতি না করতে পারে। আমি অলরেডি গার্ড নিয়োগ করে ফেলেছি। আজকে জোর সয়েছে বস। সমগ্র নিউজে শুধু একটাই নাম, এমপি আফতাব খুন হয়েছে, আর তা করেছে এসকে। আপনার নাম তো ভাইরাল হয়ে গেল। ইয়াসমিনের কথা শুনে সবাই হেসে দেয়। আজকে আমরা সবাই ঘুরবো, চল একসাথে বের হই। অনেক দিন ধরে ঘোরা হয় না, আজকে না হয় ঘুরে আসি। এসকে এর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠে আনন্দে। সবাই রেডি হতে চলে যায়। রক্তাক্ত শরীর নিয়ে ছুটে আসে মুস্কান। আজকে নিজেই চলে এসেছে বস্তিতে। মুস্কানের শরীরে এই অবস্থা দেখে নিলয় ভয় পেয়ে যায়। ভয় পেয়ে দৌড়ে বোনের কাছে যায়। বোনের সামনে যেতেই মুস্কান নিলয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইউ, আপনারা আমাদের সাথে নেই। কাল তো ভালোই ছিল, আমাদের সাথে হাঁটি ঠাসটা করে বাড়িতে গিয়েছিল। আজকে কারা জানি কলেজের সামনে আফরার রাশ রেখে যায়। শরীরের বেশিরভাগ আছরের দাগ। আমি আফরাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম ভাইউ, আর সানজিদাও আসেনি আজকে। ভাইউ, আফরাকে এনে দাও। মুস্কান কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। নিলয় মুস্কানকে নিয়ে ঘরে গিয়ে বসে সান্ত্বনা দিতে থাকে আর বলে, কালকে কি কারোর সাথে ঝামেলা হয়েছিল? এটা বলে মুস্কান যেন আরো ভয় পেয়ে যায়। ভয়ে জড়সড় হয়ে যায়। ভয়ার্ত মুখ করে আছে। নিলয় বুঝতে পারে কাল হয়তো কিছুটা হয়েছে, তাই আগে বোনকে ঠিক করা দরকার। 1 ঘন্টা পর মুস্কান স্বাভাবিক হয়, সেটাও নিলয়ের নানান হাসির কথা শুনে। নিলয় হেসে হেসে জিজ্ঞাসা করে, কাল কি হয়েছে ভাই, ওকে বলবি না? ভাইউ, তোমার মনে আছে কলেজে ওই দিনের কথা, যেদিন আমি কান্না করেছিলাম? মনে আছে তোমার? ওই দিন আমি এমনি কান্না করিনি। আমাদের কলেজের পাশে ভার্সিটির সিনিয়রদের এসে কলেজে ডিস্টার্ব করে। ভার্সিটিতে মন্ত্রীর ছেলেও পড়ে। সে ওই দিন আমাদের সাথে বাজে কথা বলে। তখন আপনারা একা প্রতিবাদ করেছিল, কারণ আপনার আব্বু ক্ষমতাবান মানুষ। কিন্তু কালকে মন্ত্রীর ছেলে বাজে কথা বলে আপনারা একটা থাপ্পড় মেরেছিল। তার জন্য ওই মন্ত্রীর ছেলে বলেছে এটার মাসুল নাকি মৃত্যু দিয়ে দিতে হবে। আর আজকে আপনারা নেই। কথাগুলো বলতে বলতে মুস্কান কান্না করে দেয়। নিলয়ে এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আসল কাহিনী কি? আচ্ছা ভাইউ, তুমি কখনো মাফিয়া কিংয়ের নাম শুনেছ? মুস্কানের মুখে মাফিয়া কিংয়ের নাম শুনে নিলয়ের চোখ বড় বড় করে মুস্কানের দিকে তাকায়। কেন বলতো হঠাৎ মাফিয়া কিংয়ের নাম? আর তোকে এই নাম কে বলেছে? না ভাইও, আমাদের কলেজে একটা প্রফেসর আছে, নাম রফিক স্যার। উনি প্রায় সময় বলে মাফিয়া কিং নামে একজন ছিল। ওনার সময়ে নাকি কেউ অপরাধ করার সাহস পেত না। কোনো জায়গায় অন্যায় হওয়ার আগে নাকি ওনার লোক চলে যেত। বর্তমান নাকি ক্রাইম দিয়ে দেশটা ভরে যাচ্ছে। এসকে নামে একজন আছে বর্তমান যে অন্যায়ের প্রতিবাদ করে, কিন্তু মাফিয়া কিং থাকলে কোনো অন্যায় হতো না। আজকে ওই স্যারের মুখে শুনেছি মাফিয়া কিং থাকলে নাকি এই খুনটা কখনোই হতে পারতো না। কিন্তু হুট করে মাফিয়া কিং নাকি কোথায় গায়েব হয়ে যায়। ওই স্যারটা না একদিন একটা কথা বলেছিল। মুস্কানের কথাগুলো নিলয় এক ধ্যানে শুনে যাচ্ছে। মাঝখানে ফোরন কেটে বলল, কি কথা? মাফিয়া কিং নাকি বলেছিল একদিন সময় আসবে যেদিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিংয়ের আশ্রয়ে আসতে চাইবে। সবাই দোয়া করবে দেশ থেকে কাক শিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাক শিয়ালও রক্ষা পাবে না। সবাই পছন্দ করে রং দিয়ে হোলি খেলতে, আর আমি কিং পছন্দ করি তাজা রক্ত দিয়ে হোলি খেলতে। মুস্কানের মুখে মাফিয়া কিংয়ের কাহিনী শুনে নিলয় অবাক হয়ে যায়। বলে, এইগুলো কথা কি ওই স্যার বলেছে? মুস্কান মাথা নাড়ায়। আচ্ছা ভাইও, মাফিয়া কিং তো বলেছিল যেদিন ক্রাইম ভরে যাবে আর লোকেরা দোয়া করবে ওই দিন আসবে। তাহলে এখনো আসছে না কেন? তাকে তো প্রয়োজন আমাদের। আমি দোয়া করতেছি ভাইও, কিং আসার, এসে আরফার খুনের প্রতিশোধ নিতে। মুস্কানের কথায় নিলয় মনে মনে হাসে। তার বোনটা মাফিয়া কিংয়ের আসার জন্য দোয়া করছে। নিলয় বলে ওঠে, আমার বোনের দোয়া অবশ্যই বিফলে যাবে না। মাফিয়া কিং অবশ্যই আসবে। ওই যে বললি না, নতুন রূপেই আসবে। তার ভয়ঙ্কর রূপ নিয়ে রক্তময় হোলিতে মেতে উঠতে। ভাইও, তুমি কেমনে জানো এগুলো? আরে যা, মাত্র না তুই বললি এগুলো, তোর থেকে শুনেই তো বললাম। আচ্ছা তুই পড়তে বস, আমি বাহির থেকে আসছি। বলে নিলয় বের হয়ে যায়। বের হতেই
পুরাতন একটা ভাঙাচোরা বাড়ির সামনে গিয়ে মাটি খুঁড়ে নোকিয়া একটা বাটন ফোন বের করে অফ খুলে কাকে যেন একটা ফোন দেয়। নিলয় কি বলল কিছু বোঝা যায়নি, তবে ও পাশ থেকে বলল, আচ্ছা বস, রাতের মধ্যে সব হয়ে যাবে। এদিকে মন্ত্রী সাহেবের কাছে খবর আসে এসকে আগামীকাল রমনা পার্কে আসবে তার সাথীদের সাথে। এটাই মন্ত্রীর জন্য সুবর্ণ সুযোগ। এসকে ছেলে নাকি মেয়ে কালকেই বোঝা যাবে। কে তোরা? আমাকে বেঁধে রেখেছিস কেন? জানিস আমি কে? মন্ত্রীর ছেলে। আমার বাপ তোদের কাউকে ছাড়বে না। এখনো সময় আছে, ভালোই ভালোই আমাকে ছেড়ে দে। তোর বাপ কি করবে? আমাদের বসকে আসতে দে, পরে তোর বাপসা তোর খবর করবে। একটু পর তাদের কথার মাঝে একটা লোক ঘরটায় প্রবেশ করে, মাথায় বড় টুপি, মুখে মাস্ক, কোট গায়ে। লোকটা ভেতরে প্রবেশ করতে একজন চেয়ার এনে দেয়। লোকটা রনির সামান বরাবর চেয়ারে নিয়ে বসে। তখন রনি লোকটাকে দেখে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার মতন কারণ লোকটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। লোকটাকে দেখে রনি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কে আর আমাকে এভাবে ধরে আনলেন কেন? আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন, ভালোই ভালোই। আমার আব্বু মন্ত্রী, তাই ছেড়ে দিন, এতে আপনাদেরই ভালো। রনির কথা শুনে লোকটা হা হা করে হাসতে লাগে। লোকটার হাসির সাথে পুরো ঘরটা কাঁপছে। বাঘের খাঁচায় এসে যদি বাঘকেই ভয় দেখাস ছেড়ে দেওয়ার জন্য, তাহলে কি বাঘ দিবে? তোর বাপ কি জানো? মন্ত্রী। আর আমি কে জানিস? শুনলে আবার কাপড় নষ্ট করে দিবি না তো? লোকটার কথাগুলো এতটাই গম্ভীর ছিল যে রনির হাত পা বাঁধা অবস্থাতেই কান্না করে দেয়, ছটপট করতে শুরু করে। মাফিয়া কিংকে চিনিস? নাম শুনেছিস কখনো? সেই মাফিয়া কিং আমি। লোকটার মুখে নিজেকে মাফিয়া দাবি করাটা শুনে রনির শ্বাস বন্ধ হয়ে আসে। কারণ মাফিয়া কিং বলেছিল কোনো জায়গায় অন্যায় অবিচার দেখতে পেলেই আসবে তার হায়েনা রূপে। তাহলে কলেজে আপনার নামের মেয়েটাকে কেন মারলি? রেপ করে মেয়েটাকে মেরেছিস তোরা জানতি না মাফিয়া কিং আসবে যখন কোনো খারাপ কাজ হবে না? তার থেকে বড় কথা, মুস্কান আর সানজিদা এই দুজনের গায়ে টাচ করেছিস। তোকে আজকে টুকরো টুকরো করে কুমিরকে খাওয়াবো, আর তোর বন্ধু বান্ধব সব কয়টাকেই শাস্তি দিব, মৃত্যু নামক সুখটা দিব। রানা, সব যন্ত্র নিয়ে এসেছিস তো? আমি আবার ওইগুলো ছাড়া তৃপ্তি পাই না কাউকে আঘাত করে। জি ভাই, যা যা বলছে সব নিয়ে এসেছি। শালার বেটা আপনাকে দেখতে চেয়েছিল, তখন খুব মুখে বুলি ফুটেছিল, আর এখন মুখে সব বুলি বন্ধ হয়ে গিয়েছে। কথাগুলো বলে রানা নামের ছেলেটা কিংকে জিনিসগুলো দেয়। হাতে প্লাস নিয়ে কিং রনির ডান হাতটা তুলে ধরে টান দিয়ে একটা আঙ্গুল থেকে নখ উপড়িয়ে ফেলে। রনির সজোরে চিল্লিয়ে ওঠে। এভাবে একের পর এক হাতের আঙ্গুল তুলতে থাকে। কিংয়ের দিকে তাকিয়ে তার সাথের গার্ড রানা অনেক সবাই ভীতু চোখে তাকিয়ে থাকে। এভাবে কখনো কিংকে দেখেনি। হাতের আঙ্গুল তুলে শেষ করে অনেক আর রাফিকে বলে লোহা নিয়ে আসতে। তারা কিছুই বুঝলো না লোহা দিয়ে কী করবে। অনেক দৌড়ে লোহা নিয়ে আসে। কিং হাতুড়ি আর লোহাটা নিয়ে নেয় হাতে। রানাকে বলে হাতে ধরতে। হাতের আঙ্গুলগুলোতে লোহা ঢুকাতে থাকে। রনির কান্না আর চিল্লানোর আওয়াজ বাড়িটা কেঁপে উঠেছে। হাতে লোহা ঢুকানোর পর রানাকে বলে পিঠে থেকে চামড়া তুলে ফেলতে। চামড়া তোলার সময় রনি বলছিল, আমাকে মেরে ফেল, তবু আর এভাবে কষ্ট দিস না। রনির কথায় কিংয়ের কর্ণপাত হলো না। সে বলল গুঁড়োমরিচ এনে লাগিয়ে দিতে। সব শেষে যৌনাঙ্গ কেটে ভার্সিটির সামনে বড় গাছটায় লটকিয়ে আসতে। এটা বলে কিং চলে যায়। মন্ত্রী বসে আছে ড্রয়িং রুমের পাশে, আর তার পাশে বসে আছে তার স্ত্রী রাহেলা বেগম। তিনি স্বামীকে উদ্দেশ্য করে বলল, এখনো তোমার ছেলে বাড়ি ফিরেনি, রাত বাজে 2টা, ছেলেটাকে বাদর বানিয়ে ফেললে। ছেলে কার দেখতে হবে না, মন্ত্রীর ছেলে, একটু আধটু এমন হবেই, চিন্তা করো না। হয়তো কোনো ক্লাবে পার্টি করতেছে বন্ধুদের সাথে। তবুও তুমি ছেলেটাকে খারাপ বানিয়ে ফেললে, একদিন দেখিও এটার জন্য পস্তাতে হবে। উনি এটা বলে রুমে চলে যান, সাথে মন্ত্রীও চলে যায়। মন্ত্রী কোনো মাথা ব্যথা নেই ছেলে কি করছে বা কি করছে না, কারণ নির্বাচনের সময় এই ছেলেটাকেই তার কাজে লাগে, তাই তাকে তার মতন করে থাকতে দেন তিনি। এদিকে সকালবেলা নিউজে দেখাচ্ছে আজকে রাতে মন্ত্রী সাহেবের ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। হাতের সব নখ উপড়িয়ে তার মাঝে লোহা ঢুকিয়ে দিয়েছে। পিঠ ছিলে তার মাঝে পুরো মুড়িচ লাগিয়ে যৌনাঙ্গ কেটে ভার্সিটির সামনে ঝুলিয়ে রেখেছে। এর আগে এমন খুন কখনো দেখেনি। এমন খুন তো এসকেও করেনি। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে একটা কাগজের টুকরো রাখা,
আর সেটাই লেখা রাজার রাজ্য হাজার প্রজা বিরাজ করে, তাই বলে প্রজারা রাজা হওয়ার যোগ্য না, কারণ প্রজারা প্রজাই আর রাজা রাজাই থাকে। হাজারো প্রজার মাঝে রাজত্ব কেবল একজনেরই থাকে, সে হলো রাজা। আমার রাজ্যটা কয়েকদিন প্রজাদের দিয়েছিলাম, দেখতে চেয়েছি আসলেই কি রাজা হওয়ার যোগ্য কিনা। কিন্তু প্রকৃতপক্ষে রাজা কেবল একজনই, সেটা হলো মাফিয়া কিং। যারা পাপের রাজত্ব কায়েম করেছে তাদের জন্য জম হয়ে আসবো। মনে আছে আমার কথাটা? আসবো কোনো একদিন, আবার ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে, যখন আবার তলোয়ারের মাথা থেকে একটা খ্যাকশিয়ালও রক্ষা পাবে না। নিউজটা দেখে মন্ত্রীর পায়ের কাছের মাটিটা সরে যায়। তার ছেলে আর এই দুনিয়ায় নাই, আর তার ছেলেকে মাফিয়া কিং মেরেছে। মন্ত্রীর মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। তার মাঝে মেয়ের দৌড়ে মন্ত্রী বাড়িতে প্রবেশ করে আর বলে তার অ্যাকাউন্ট থেকে নাকি 400 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কে করতে পারে জানা নাই, তবে এটা জানতে পেরেছে এটা কোনো বড় ধরনের হ্যাকারের টিমের কাজ, যারা হ্যাকিং সম্পর্কে খুব পারদর্শী। এদিকে ছেলের খুন, হঠাৎ মাফিয়া কিংয়ের আগমন, মেয়ের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, এসকের আসল রূপ ধরা ছিল, তাও হাত থেকে ফসকে গেল। সব মিলিয়ে মন্ত্রী পাগল প্রায়, কি করবে না করবে বুঝতে পারছে না। চিন্তা ভাবনা ছাড়াই মন্ত্রী তার বসকে ফোন দেয়। এদিকে মাফিয়া কিংয়ের আগমনে এসকে সহ সবাই ঘাবড়ে যায়, কারণ হুট করেই মাফিয়া কিংয়ের আগমন, সোজা মন্ত্রীর ছেলেকেই টার্গেট। অবশ্য এসকে সহ সবাই জানতো মন্ত্রীর ছেলে ভালো না, আর কালকে একটা মেয়েকে মেরেছে তাও জানতো। হুট করে ইয়াসমিন বলে ওঠে, এসকে আপনার মনে আছে মাফিয়া কিংয়ের কথাটা? কোন কথাটার কথা বলছিস তুই? একদিন সময় আসবে যেদিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিংয়ের আশ্রয়ে আসতে চাইবে। সবাই দোয়া করবে দেশ থেকে কাক শেয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাক শেয়ালও রক্ষা পাবে না। সবাই লাল রং পছন্দ করে, আর আমি করি তাজা রক্তের রং। সবাই ফুলের গন্ধে আনন্দ পাই, আর আমি পাই মানুষের রক্তের ঘ্রাণে। হ্যাঁ, এই কথাটা মাফিয়া কিং বলছিল এসকে। ইয়াসমিনের কথায় এসকে সহ রাফি, রাহি, অবনি বলে ওঠে, তার মানে মাফিয়া কিং কলেজে সেই খুনের পরেই এসেছে। এদিকে মুস্কান আর সঞ্জিতা নীলার কাছে ছুটে এসে বলতে লাগলো, ভাইউ আমাদের ধোয়া কবুল হয়েছে, মাফিয়া কিং চলে এসেছে, এসে আফরার খুনের প্রতিশোধ নিয়েছে। রনিকে খুবই বিশ্রীভাবে মেরেছে, তার লাশটা দেখে আটকে উঠেছে সবাই। মুস্কান আর সঞ্জিতার কথা শুনে নিলয় মনে মনে বাঘা হাসে, তবুও বন্ধের বলে, তোরা দোয়া করেছিস আর এটা বিফলে যাবে? তোদের দোয়া কবুল হয়েছে। আচ্ছা, কোথায় দেখলি এটা? আমি তো দেখিনি। নীলার কথা শুনে দুজনই বলে টিভিতে নিউজে দেখেছে, আর এটার জন্য কলেজ বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে তাদের কলেজ নেই। আপনাদেরকে তো বলা হয়নি সঞ্জিতা কই থেকে আসলো। আফরা হত্যার পর মুস্কান সঞ্জিতাকে আনার জন্য নিলয়কে আশ্রমের কথা বলে সঞ্জিতাকে তাদের সাথে নিয়ে আসে। সঞ্জিতাও রাজি হয়ে যায়, কারণ এতদিনে মুস্কানের সাথে বোনের সম্পর্ক গড়ে উঠেছে। এসকে একটা কথা অনেকদিন ধরে বলবো চিন্তা করতেছি, কিন্তু আর বলা হয়ে উঠছে না। জানি যা বলতে চাই তা একান্তই আপনার পার্সোনাল, তবু মনের কৌতূহল ধরে রাখতে পারছি না। আচ্ছা বল, আজকে তোরা সবাই যা জানতে চাইবি সব বলবো, আর কৌতূহল রাখবো না তোদের মাঝে। আচ্ছা এসকে, আমরা যেই মেয়েগুলো আছি আপনার হয়ে আপনার সাথে কাজ করতেছি সবাই অবহেলিত। কেউ পেয়েছে ফ্যামিলি থেকে অবহেলা, আবার কেউ পেয়েছে স্বামীর কাছ থেকে অবহেলা, আবার কাউকে কাউকে রেপ করে ফেলে রেখে গিয়েছে। তারা আপনার আশ্রয় আছে। আমরা সকলেই অবহেলিত, আপনি আমাদের আশ্রয় দিলেন। আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু জানি না, আর আপনি একজন মেয়ে হয়ে কেন এসকের রাস্তায়? এতক্ষণ রাহিরের কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনছিল। রাহির বলা শেষ হলে সকলে রাহির সাথে অভিমত দিল। তারা তো অবহেলিত, তাই এভাবে জীবনযাপন করছে। তাহলে আজকে কেন ওই পথে? তাহলে কি সেও অবহেলিত? তোদের সব কথার উত্তর দিতে আমার তাহলে যেতে হবে অতীতে। তাহলে শোন আমার অতীত। আমি রাইহান নূর, বাবা রাজ মাহমুদ, মা রাবেয়া চৌধুরী। আমার পিচ্চি একটা বোন আছে, নাম ওয়াজিহা। আমাদের বড় একটা কোম্পানি ছিল যেটা ভালোই চলতেছিল। আম্মু
আজকে কি আঙ্কেল আন্টি আসবে আমাদের বাড়িতে? খুশিতে গদগদ হয়ে বলল নূর। হ্যাঁ আসবে আঙ্কেল, কিন্তু আর এত খুশির কারণটাও জানি। নিলয় আসবে বলে, তাই না? তবে নিলয় তো স্কুলে তোর আঙ্কেল আন্টি আগেই চলে আসবে। পরে ড্রাইভারকে পাঠাবো নিলয়কে আনতে। নূর মাথা দুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। নিলয়ের সাথে নূরের অনেকবার দেখা হয়েছে। প্রথম দিন দেখা হয় নূর তার আব্বু আম্মুর সাথে নিলয়দের বাড়িতে যায়। নিলয়ের আব্বু আর নূরের আম্মু ছোটকাল থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। বড় হওয়ার পরও সেই আগের মতন আছেন তারা। নিলয়দের বাড়ি যাওয়ার পর নূর ভুল করে নিলয়ের ঘরে প্রবেশ করে ফেলে। হ্যাঁ আব্বু আম্মু, আমি থাকবো না আর এখানে। নূরের কথায় ড্রয়িং রুমের সকলে নূরের দিকে তাকায়। তারা সকলে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। ওয়াজিহা রাবেয়া চৌধুরী কোলে ছিল। নূর ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে যাচ্ছে। কি হয়েছে মামনি? তোমাকে কে কি বলেছে বলো আমায়, পরে দেখো তার কি করি আমি। আঙ্কেল, ওই কর্নারের রুমটাই আমি যাই, তাই আমাকে একটা ছেলে বকা দিয়ে বের করে দিয়েছে। আমি কিচ্ছু করি নাই, শুধু ঘরটাতে গিয়েছি। আহনাফ সাহেবের বুঝতে বাকি রইল না কাজটা নিলয় ছাড়া অন্য কেউ করেনি। এই তো 15 বছর হবে নিলয়ের। এইটুকু ছেলে কাউকে রুমের জন্য যাওয়ার জন্য দেয় না। স্বয়ং আহনাফ সাহেব ও রাজিয়া বেগমেও গেলেও নাকি নক করে যেতে হয়। নিলয় খুবই গম্ভীর, সহজে কারোর সাথে মিলে না। এইটুকু বয়সে এরকম দেখে মাঝে মাঝে আহনাফ সাহেব চিন্তা করে বড় হয়ে কেমন হবে আল্লাহ জানে। আহনাফ সাহেব নূরের নানান কথা বলে কান্না বন্ধ করায়। তার একটু পর নিলয় রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। নিলয় ড্রয়িং রুমে আসতে ছোট ওয়াজিয়া এক পা দু পা করে নিলয়ের পায়ের কাছে এসে পায়ের আঙ্গুলের মধ্যে ধরে টানতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। সবাই এটা দেখে অবাক, কারণ নিলয় বাচ্চাদেরকে দেখতে পায় না। সবাইকে অবাক করে দিয়ে নিলয় ওয়াজিহাকে কুলে তুলে নেয়। 2 বছরের ওয়াজিহাকে নিলয় কুলে নিতে খিলখিল করে হাসতে থাকে। ওয়াজিহার হাসি দেখে নিলয়ের ঠোঁটের কিনেও হাসি ফুটে ওঠে। এটা দেখে আহনাফ সাহেব ও রাজিয়া বেগম অবাক না হয়ে পারল না, কারণ নিলয় যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে হেসেছে মনে হয় না তাদের। আজ হাসলো। তাদের মাঝে বিঘ্ন ঘটিয়ে নূর বলল, আমার বোনকে নামা বলতেছি, আমার বোনকে শুধু আমি কোলে নিব, তুই নিতে পারবি না। নামা বলছি, নামা। এটা বলে যখন নূর ওয়াজিহাকে কুলে থেকে নামানোর চেষ্টা করে তখন ওয়াজিহা নিলয়কে জাপড়ে ধরে। মনে হচ্ছিল আপন কারোর কাছ থেকে আলাদা করছে। এটা দেখে ড্রয়িং রুমের সবাই হেসে দেয়। এভাবে নিলয়ের সাথে নূরের কথা হয়। তারপর থেকে অনেকবার কথা হয়েছে। এর মাঝে তারা বন্ধুতে পরিণত হয়েছে। চলো চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। নিলয়কে পরে ড্রাইভারে এসে নিয়ে যাবে। তারা মনে হয় আমাদের জন্য ওয়েট করছে। এই তো আমি রেডি, চলো। ড্রয়িং রুমে বসে আছে রাজ মাহমুদ আর নূরের পাশে ওয়াজিহা খেলছে। হঠাৎ নিউজে দেখাচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী আহনাফ সাহেব ও তার স্ত্রী কার অ্যাক্সিডেন্ট করে জায়গাতেই মারা যান। নতুন আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নিউজ দেখে রাজ মাহমুদ রাবেয়া নূরের আম্মুকে ডেকে দেখায়। এটা দেখে উনি চিল্লিয়ে কান্না করে ফেলে। আজকেই তো তাদের এখানে আসার কথা। বেস্ট ফ্রেন্ডের এমন মৃত্যুতে ভেঙে পড়ে রাবিয়া চৌধুরী। হঠাৎ মনে হয় নিলয় তো স্কুলে। কথা ছাড়া উনি ড্রয়িং রুমে থেকে বের হয়ে যায়। স্কুলে গিয়ে নিলয়কে সাথে করে নিয়ে আসে নিজের বাড়িতে। নিলয় তখন বলেছিল আব্বু আম্মুর কথা। একটু পর যখন আবার নিউজ দেখায়, এটা দেখে নিলয় ঠায় দাঁড়িয়েছিল। একটুখানিও নড়াচড়া করেনি, আওয়াজটাও করেনি। বেশি শোকে যেমন পাথর হয়ে গেছিল। তখন থেকে নিলয় নূরদের এখানে ছিল। অনেকবার তো নিলয় চলে যেতে চেয়েছিল, আন্টি দিচ্ছিল না। সাথে নূর আর ওয়াজিয়া তো আছেই, তাই এখানে থেকে যায়। তাদের সবই ঠিক চলছিল। হঠাৎ কাল বৈশাখী ঝড়টা আসে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় নূর। ও পাশে মানুষগুলো দেখে নূর ভেতরে আসতে বলে, কিরে তানভীর, আফতাব, নাজমুল, তোরা হঠাৎ একসাথে আমার বাড়িতে, কিছু কি হয়েছে? রাঘব বোয়াল পেয়ে তো আমাদেরকে ভুলেই গেলি। তা মামা, এটা কি ঠিক? আমাদেরকে তো অধিকার আছে তোর বউকে দেখার। 2 বাচ্চার মা হয়েও দেখতে জোস। রাজ মাহমুদ রেগে আগুন হয়ে বলে, এগুলো কি বললি? তোদের মাথা ঠিক আছে? তোরা বের হয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। রাজের কথায় তারা 3 জন হেসে ওঠে। তানভীর হাতে বন্দুকটা নিয়ে রাজের বুকে গুলি করে। গুলির আওয়াজ শুনে রান্নাঘর থেকে নূরের মা দৌড়ে আসে। উনি এসে দেখে রাজকে গুলি করে ড্রয়িং রুমে ফেলে রেখেছে। দৌড়ে স্বামীর কাছে যেতে নিলে তানভীর এসে হাত ধরে বলে, মরা মানুষের জন্য কান্না বা দৌড়ে তার কাছে গেলে লাভ কি? তুমি চলো আমার সাথে। তখন আমি আর নিলয় ড্রয়িং রুমে এসে দেখি
আব্বুকে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে রেখেছে আর আম্মুকে তারা ধরে রেখেছে। নিলয় আম্মুর কাছে যেতে নিলে নাজমুল নিলয়ের শরীরে সজোরে চেয়ার দিয়ে বাড়ি মারে, যার ফলে নিলয় মাটিতে পড়ে যায়। আমি যেতে নিলে আফতাব এসে আমাকে দেওয়ালের সাথে বাড়ি মারে। আমি আদো আদো চোখে দেখছি আমার মায়ের করুণ আর্তনাদ। আমাদের সামনে ওই নরপশুগুলো আমার মাকে রেপ করে হত্যা করে। আমি তখন কিছুই করতে পারিনি। একদিকে আব্বু পড়ে আছে, অন্যদিকে নিলয় আর আম্মুকে নির্যাতন। বোনটাকে তো তখন আর খুঁজেই পাইনি। আমি যে বেঁচে যাব তাও চিন্তা করিনি। আমাকে নাকি ডেড বডি রুমে নিয়ে যাওয়ার সময় আমার হাত নড়তেছিল। তখন সেখানের একটা নার্স আমাকে নিয়ে যায়, সেখানেই বড় হই। তখন থেকেই চিন্তা করি সমাজের কীটগুলোকে কিভাবে দূর করব। তখন হুট করেই ইয়াসিন মিনের দেখা পাই। তাকেও নাকি সমাজের কীটগুলো ব্যবহার করে মৃত্যুর মুখে ঢেলে দেয়। এভাবেই নাইহান নূর থেকে হয়ে উঠি এসকে রূপে। বাবা মা বোনের সাথে ভালোবাসাটাকেও হারিয়ে আজ নিঃস্ব আমি। এটা বলে এসকে দম নেয়। এতক্ষণ এসকের কথাগুলো একজন শুনছিল। কথাগুলো শুনে তার চোখ থেকে দুফোঁটা অশ্রুবিন্দু গাল বেয়ে গড়িয়ে পড়ে। পরক্ষণে আবার কি মনে করে ঠোঁটে চওড়া একটা হাসি দিয়ে বলে, খুঁজেছি পাগলের ন্যায়, মনে করেছি ভালোবাসা নামক অস্তিত্বটা আমার কাছ থেকেই হারিয়ে গিয়েছে, কিন্তু না, তুমি আবার সেই আমার কাছেই ফিরে আসলে। আর হারাতে দিব না। তুমি হয়তো জানো না তোমার অতীত আবার ফিরে আসবে তোমার কাছে। আগন্তুকটা কথা বলে স্থান ত্যাগ করে নিজের গন্তব্যে পাড়ি জমায়। এসকের কথাগুলো শুনে তাদের প্রত্যেকের চোখে পানি নামক অশ্রুবিন্দু জমা হয়ে চোখের কোণে। তারা বুঝতে পারে তাদের থেকে বেশি কষ্ট এসকের। বাবা মা বোন নিজের ভালোবাসাকে হারিয়ে আজ নিঃস্ব সে। এদিকে বসকে ফোন দিয়েছি, বলেছে দুইজনকে পাঠাবে যারা মাফিয়া কিংয়ের জন্য যথেষ্ট হবে। চিন্তা করিস না, আমাদের বসও কম না। উনি আসলে মাফিয়া কিং এসকে সবার ঘুম হারাম করে দিবে। আর মানতে পারছি না। আমার 400 কোটি টাকা নারী পাচার, এভার ড্রাগস, পেনসিটিল, যত ধরনের অবৈধ কাজ করে জমিয়েছি সব একসাথে নিয়ে গেল। আমার তো মনে হয় না এটা এসকের কাজ, কারণ আফতাবের টাকাগুলো যখন নিয়েছে তখন মাফিয়া কিংয়ের আবির্ভাব হয়নি। হতে পারে, তবে গ্যাংস্টার রাজ্যে কে কখন কার মিত্র থেকে শত্রুতে পরিণত হয় বলা যায় না। ক্ষমতার লোভটাই সকলকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। আপন ভাই নিজের আপন ভাইকে ক্ষমতা আর টাকার জন্য হত্যা করতে দুবার ভাবে না। কি অদ্ভুত, তাই না? তানভীরের কথা বরাবরই নাজমুলের মাথার উপর দিয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। নাজমুল বলে, তোর কথা বরাবরই আমার মাথার উপর দিয়ে যায়। এত কঠিন কথা বুঝি না, যা বলবি সরাসরি বলবি। কিভাবে কথা বলিস, কথার মারপেস বুঝি না। আচ্ছা বাদ দে, বুঝতে হবে না। এখন বাড়িতে যা, পরে আবার কথা হবে। তাই ভালো। এটা বলে নাজমুল মন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে নিজের গন্তব্য যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই নাজমুলের ফোনে একটা কল আসে। ও পাশ থেকে কি বললো বুঝতে পারেনি, তবে নাজমুল বাঁকা হেসে বলল, আজ রাত 2টায় হাজির কর, আমিও সেখানে উপস্থিত থাকবো। কথা বলে ফোন কেটে দেয় তিনি। অপরদিকে রাফি এসকের সামনে এসে বলে, মেয়ের নাজমুল আজকে রাত 2টায় মেয়ে পাচার করবে। এটা শুনে এসকে বলে সবাইকে নিয়ে রেডি থাকতে। সময় মতন এসকে চলে যাবে। এসকে, আপনি কোথায় চলে আসছেন? আমাদের গ্যাংয়ের সবাই চলে আসবে এক্ষুনি। সব রেডি? সব রেডি, শুধু আপনি আসার অপেক্ষা। আসছি আমি। রাফি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, পিছনে কোমরে একটি পিস্তল গোজা। সে অপেক্ষা করছে আশিকের জন্য। সে একাই আছে এখানে। এসকে বাইকের কাছে যায়। মাথায় হেলমেট পরে নিল সে। কালো কোট আর সাদা টি শার্ট পরে নিল, মাথায় কালো হেলমেট। এসকে রাফির দেওয়া লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই চিন্তা, আজকে মেয়ের নাজমুলকে শেষ করবেও। এসকে বাইক একটু স্লো করেছে, কারণ বাইকে আলোতে সে দূরে দেখতে পায় মেয়ের ডান হাত আশিক দাঁড়িয়ে আছে, সামনে রাহি পিস্তল ঠেকিয়ে দাঁড়ানো আছে। এসকে তাড়াতাড়ি বাইক নিয়ে ওদের সামনে আসলো। কিছুটা দূরে বাইক রেখে এসকে পিস্তল বের করে এই গুলি লোড করে এগিয়ে যেতে থাকে। আশিকের সামনে এসে দাঁড়ালো এসকে। আশিকের কপাল ফেটে রক্ত বের হচ্ছে, বোঝা যাচ্ছে তাকে আঘাত করা হয়েছে। এসকে আকাশের কপালে পিস্তল ঠেকিয়ে বলে, কোথায় যাচ্ছিলি? ভাবছিস
তোরা যা খুশি করবি, আমার গ্যাংটাকে ধ্বংস করবি, সেটা তো হবে না। মাছের গন্ধে বিড়াল এসে দূরে বসে শুধু ম্যাও ম্যাও করে, খাবার কেড়ে নিয়ে যেতে পারে না। বিড়াল ম্যাও ম্যাও না করে যদি মাছটা নিয়ে চলে যায় কিংবা মাছে কোনো রকম মুখও লাগায়, সেই মাছটা কিন্তু মানুষেরা কখনো খাবে না, বিড়ালেরই হবে। তবে বিড়াল এত কিছু করে না, সে পারে শুধু ম্যাও ম্যাও করতে। শালা বিড়াল হয়ে সিংহের কাছে খাবার কেড়ে খাবি, তাই না? হা হা হা, রাস্তায় ধুলো জমে থাকে, কিন্তু বৃষ্টি ছাড়া সেই ধুলো কখনো যায় না। আমি রক্তের বৃষ্টিতে রাস্তার ধুলোগুলো সব মুছে দেব। গুড গুড গুড, সাহস আছে তোর, তোর সাহসে আমি। কথাটা বলে পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল, তখনই একটা গুলির শব্দ শুনতে পায় সে। তাকিয়ে দেখে পাশে দাঁড়িয়ে থাকা রাহির পায়ে গুলি লেগেছে আর সেই মাটিতে পড়ে গেল। এসকে পিছনে ঘুরে তাকায়, দেখে দূরে রাফি দাঁড়িয়ে আছে। এসকে কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রাফির দিকে। রাফি এগিয়ে আসে এসকের কাছে। এসকে বলে, রাফি, তুই কি রাহিকে গুলি করেছিস? আমার হাতে পিস্তল, এখানে আমরা 3 জন, পিছনে গুলি লেগেছে ওর। গুলিটা আমি ছাড়া আর কে করবে? মানে কেন, কি বলছিস তুই এসব? চুপ কর আশিক, ঢং ধরে না বসে থেকে উঠে দাঁড়াও, আমার প্রাপ্য মিটিয়ে দাও। আমি চলে যাই, তোমাদের মধ্যে জড়াতে চাই না। হা হা হা, বলেছিলাম না রাস্তার ধুলোগুলো আমি রক্ত দিয়ে মোছাবো। তোর ঝরা রক্তে ধুলো জড়া রাস্তা হবে বিদঘুটে ভয়ঙ্কর প্রতিচ্ছবি। এসকে, ওরা কেউ নেই, আপনি পালিয়ে যান। রাফি আমাকে আর আপনাকে মিথ্যে বলে এখানে এনেছে। আমাকে বলেছিল ইয়াসমিনরা সবাই আছে, কিন্তু ওরা কেউ নেই। আমাদের গ্যাংয়ের কেউ জানে না আশিকের আজ এদিক দিয়ে যাওয়ার প্ল্যান আছে। রাফি প্ল্যান করে আপনাকে এখানে মারতে ডেকেছে। আমি ইয়াসমিনদের কথা জিজ্ঞাসা করি, কিন্তু রাফি বলে সবাই আছে এখানে, কেউ নেই, আপনি চলে যান। এসকে পালাতে নয়, মারতে ভালোবাসে। এসকে মানে ব্র্যান্ড, আর ব্র্যান্ড সব সময় সবার উপরেই থাকে। এসকে কথাটা বলে পিস্তল পিছনে টেনে গুলি লোড করে রাফির দিকে ধরে। সাথে সাথে আশিক পিছন থেকে এসকের পিঠে স্টিক দিয়ে জোরে একটা বাড়ি দেয়। এসকের হাত থেকে পিস্তলটা পড়ে যায়। এসকে ছিটকে পড়ে রাস্তার উপর। আশিক ওর পিস্তল তুলে নিয়ে এসকের দিকে অগ্রসর হয়। এসকে বলে, শালা তুই না পুরুষ মানুষ, পিছন থেকে মারলি কেন? পুরুষত্ব দেখানোর সাহস নেই নাকি? পুরুষত্ব দেখতে চাস ভাই? আশিক জোরে একটা ডাক দেয়। সাথে সাথে দুটো গাড়ি এসে থামলো সেখানে। মেয়ের নাজমুল গাড়ি থেকে নামে। এসকে বোঝা যায় এখানে সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল। রাফি শুধু ওদেরকে হেল্প করেছে। এসকে সবার দিকে একবার তাকায়। নাজমুল এগিয়ে আসে। নাজমুলের হাত একটি ডিএসএলআর ক্যামেরা। সবার হাতে ক্যামেরা আছে। নাজমুল এগিয়ে এসে এসকের সামনে দাঁড়ায়। এটা একটা সিগারেট জ্বালিয়ে বলে, আজকে এসকের কাহিনী সমাপ্ত করব, বন্ধুর খুনে বদলা নেব। আমার 400 কোটি টাকা হাতিয়ে নেওয়া, আমি তো মনে করেছিলাম এসকে এটা করো ছেলে, কিন্তু যখন আশিক বলে মেয়ে, তখন জিজ্ঞেস করায় বলে এসকের কাছের একজনকে চেনে, তাকে টাকা দিয়ে কিনে এসকে পর্যন্ত পৌঁছতে হবে। তখন আশিক বলে এসকে প্রকৃতপক্ষে মেয়ে, তখনই এই প্ল্যান করি। আজকে তা পূর্ণ হলো। এই প্ল্যানের কথা তানবীরকে পর্যন্ত পড়েনি, কারণ এসকের কাহিনী আমি সমাপ্ত করব। আশিক 10 শালিকে আজকে ওর ইজ্জত নষ্ট করে সমগ্র দুনিয়াকে দেখাবো। নাজমুলের কথা শুনে আশিক এসকের হাত ধরলো, আর দুটো ছেলে সে এসকের পা চেপে ধরলো। এসকে আর নড়তে পারে না। নাজমুল গা থেকে কোট খুলে মাটিতে ফেলে দেয়। এসকে নাজমুলের দিকে তাকিয়ে আছে। এসকে চিৎকার করে না। নাজমুল অবাক হয়ে বলল, তুই চিৎকার করিস না কেন? এসকে সিংহী, আর এই এসকে বাঁচার জন্য চিৎকার করে না, হিংস্রতা প্রকাশ করে, চিৎকার দেয়। আর সেই চিৎকারে তোদের মতো খ্যাকশিয়ালগুলো ভয়ে বন ছেড়ে পালিয়ে থাকে। তো যেহেতু অনেক রেশালি, খ্যাকশিয়ালরা এক একটা দল হিসেবে হিংস্রদের খাবারও কেড়ে নেয়, জানিস তো? ওটা কেড়ে বলে না, চুরি করে খাওয়া বলে শালা। নাজমুল আর অপমান নিতে পারছে না। সে এসকের কাছে আরও এগিয়ে যায়। এসকের গা থেকে কোট খুলে ফেলে নাজমুল। কোটটা হাতে নিয়ে দূরে রাস্তার উপর ছুঁড়ে মারে। সবাই হাসতে থাকে। তখন এসকে তখনও চিৎকার করে না, তবে ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে থাকে। নাজমুল এটা দেখে বেশ মজা পাচ্ছে। নাজমুল এসকের দিকে ঝুঁকে বসে। এসকে তার কপালে আঙ্গুল রাখতে এসকে থুতু ফেলে দেয় নাজমুলের মুখে। নাজমুল রেগে যেয়ে বলে, শালি আমার সাথে দেমাগ দেখাও,
ওই ক্যামেরা অন কর, শালিরা আজকে বোঝাবো পুরুষ মানুষ কাকে বলে। নাজমুল কোনো কিছু না বলে এসকে ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। এসকে নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করা শুরু করে দেয়। এসকে কিছু বলছে না। নাজমুল খুব কাছে চলে আসছে। একটা স্নাইপারের গুলি এসকের পা ধরে রাখা একটি ছেলের কপালে এসে লাগে। নাজমুল থেমে যায়। সবাই লাফ দিয়ে পিছনে এক হাত করে সরে যায়। নাজমুল বসা থেকে উঠে দাঁড়ায়। পিছনের সামনে চারপাশে ঘুরে তাকায় সে, কাউকে দেখতে পায় না। এসকে হাসতে থাকে জোরে জোরে। নাজমুল এসকে দিকে তাকিয়ে বলে, শালি হাসিস কেন? এসে গেছে আমার গ্যাংয়ের লোক। এবার তোদের মতো বুনো শেয়ালগুলো ভাগবে। চুপ কর। নাজমুল পিস্তল বের করে হাওয়াতে দুটো গুলি চালায়, তারপর চিৎকার করে বলে, কে বেরিয়ে আয়, শালা হারামি কে আছে, সাহস থাকলে বেরিয়ে আয়। নাজমুলের কথা শুনে আরও একটা স্নাইপারের গুলি শাসা করতে করতে এগিয়ে ওদের দিকে। এসকে সেকেন্ড পা যে ধরে রেখেছিল তার বুকে এসে লাগে গুলিটা। সাথে সাথে লাশটা ছিটকে পড়ে দূরে। এসকে বসা থেকে উঠে দাঁড়ায়। নাজমুলের রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট তুলে নিয়ে গালে রাখলো। এসকের পিছনে তাকায়। রাফি ভয়ে কাঁপছে। রাহির পাশে দুটো লাশ পড়ে আছে। রাহি কোনো রকম বসা থেকে উঠে দাঁড়ালো। রাহির সামনে পড়ে থাকা একটা পিস্তল এসকের হাতে তুলে দেয়। রাফি ভয়ে দৌড়ানো শুরু করে। এসকে রাফির পায়ে গুলি করে। রাফি খোঁড়াতে খোঁড়াতে দৌড়ায়। এসকে শব্দ করে হাসে। নাজমুলের সব লোকেরা গাড়ির কভারে যেয়ে বসে থাকে। হঠাৎ একটি বাইকের শব্দে দূর থেকে ভেসে আসতে থাকে। আলোহীন হেডলাইটে একটি ছায়ামূর্তি দেখা যায়। এক হাতে স্নাইপার গান, মাথায় হেলমেট পরা, কালো স্যুট বুট পরা, হিরোর মতন স্টাইল। সোজা বাইকটা এনে এসকে পাশে এসে থামলো আগন্তক। মাথা থেকে হেলমেট খুলো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মুখ ভর্তি মাস্ক পরা। এসকের পাশে এসে দাঁড়ালো। এসকে ঠোঁটে সিগারেট। আগন্তক এসে এসকে ঠোঁটে থেকে সিগারেট কেড়ে নিয়ে এসকে ঠিকই যতটুক ঠোঁটের সাথে আটকে রেখেছিল ততটুক নিজের ঠোঁটে নিয়ে আগুন জ্বালায়। বোঝা যাচ্ছে আগন্তক একটা ছেলে। ছেলেটার অ্যাটিটিউড দেখে এসকে নিজেও অবাক। বুঝতে পারে এটা ওর গ্যাংয়ের কেউ না। সেটা সিগারেট টানতে টানতে রাস্তার উপরে পড়ে থাকা এসকের কোটের কাছে আসে। সেটা তুলে আনে। এসকের পাশে ছেলেটা কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। নাজমুল বলে, ওই কুত্তার বাচ্চা কে তুই? তোর সাহস কি করে আমার লোকেদের মারার? জানিস আমি কে? নাজমুল এগিয়ে আসতে থাকে। ছেলেটা এসকের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে ট্রিগারে একটা চাপ দেয়। গুলিটা আশিকের দিকে চালায়। ছেলেটা সোজা কপাল যেয়ে লাগে। নাজমুল ভয়ে একটা ঢোক গিলল। এসকে বলল, শালা আমাকে শেষ করবি না? আমার ভিডিও ভাইরাল করবি তাই না? তোরে এখানে কাপড় ছাড়া দাঁড় করিয়ে দেব। আজকে তোকে খুব বাজেভাবে মেরে আমার প্রতিশোধ পূর্ণ করব। আগন্তকটা এসকের কানে কাছে মুখ নিয়ে বলল, তোমাকে দেখার স্বাদ ছিল মনে, আজকে তা হয়েছে। কল্পনা করেছি যতটুকু তার থেকে একটুখানি বেশি মায়াবী তুমি। তোমাকে আমার মনে ধরেছে। আমাকে খুঁজবে কে? আমি তাই তোমাকে ঘোরাতে চাই না। আমি কিং কিং কিং। আগন্তক বাইক স্টার্ট দিয়ে শাসা করে চলে যায়। এসকের বুঝতে বাকি নেই এটা মাফিয়া কিং। এসকে ইয়াসমিনদের ফোন দেয়। একটু পর এসকের গ্যাংয়ের হাজির হয়। সবাই এসে বলে। ইয়াসমিনদের কাছে ফোন দেয়। কয়েক মিনিটের মধ্যে ওরা সবাই চলে আসে সেখানে। ইয়াসমিন সবাই আসতে এসকে বলে, তোরা রাহিকে হসপিটালে নিয়ে যা। এসকের কথা শুনে ইয়াসমিন বলে, রাফি তো ওখানে পড়ে আছে। ইয়াসমিন হাসি দিয়ে বলে, রাফিকে আমি দেখছি। ইয়াসমিনরা রাহিকে নিয়ে চলে যায়। রাফি দূরে পড়ে আছে। এসকে পিস্তল হাতে নিয়ে রাফির কাছে আসলো। রাফির পাশে বসে বলল, তোর মনে আছে ছাত্রলীগ ঝামেলায় তোর বুকে বোম বেঁধে রেখেছিল ছাত্র নেতারা? তোর বাড়ি এখানে না। তুই মরলে তোর খবর কেউ পেত না। কে বাঁচিয়েছিল তোর বলতো? মনে পড়ে? আপনি বাঁচিয়েছিলেন। এসকে আশিক আমাকে অনেক টাকার লোভ দেখায়। খুব দরকার ছিল তাই এমন করেছি। আমাকে মাফ করে দেন। ভুল করলে ক্ষমা করা যায় রে পাগল, কিন্তু বেঈমানদের কোনো ক্ষমা নেই। টাকার প্রয়োজন সেটা আমাকে বলতে পারতি। ক্ষমতা সবাই পেতে চায়। ক্ষমতা এমন একটা জিনিস, না পেলে বোল্ড আউট, আর পেলে গ্যালারি 6। ভালো থাকিস উপরে। এসকে কথাটা বলে শার্ট করে কয়েকটা গুলি করলো রাফির বুকে। রাফি চিৎকার করার আগে যেন নিস্তেজ হয়ে যায়। রাফির লাশ রাস্তায় পড়ে থাকে। এসকে নাজমুলের কাছে আসে। নাজমুলকে বলে, তোকে এখন বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা করব না। আমি পুলিশকে আসতে বলেছি, আর আমি তোকে মেরে ফেলবো। তোকে না মারলে
পুলিশ এমনিতেও সন্দেহ করবে, কারণ গ্যাং একমাত্র এই শহরে শুধু আমার আছে। তাই মারলেও দোষ আমার ওপর, আর না মারলেও আমার ওপর পড়বে। তবে নো প্রুফ, নো ক্রাইম, অনলি লাভ। কি যেন বলেছিলি, আমার রক্ত ধুলো ঝরা রাস্তায় ধুলোর সাথে মিশে থাকবে? তোদের রক্ত মিশে যাচ্ছে, সেই রক্ত রাস্তায় কুকুর এসে খাবে। দেখ, জানি তুই আমাকে বাঁচিয়ে রাখবি না, তবে মরার আগে জানতে চাই কে তুই, কি তোর পরিচয়, কেন আমাদের পেছনে পড়ে আসিস? নাজমুলের কথা শুনে এসকে হা হা করে হাসে থাকে। একটু পর বলে, আচ্ছা তোর মনের খায়েশ পূরণ করলাম। রাজ মাহমুদকে চিনিস? এসকের কথায় নাজমুল বড় বড় চোখ করে এসকের দিকে তাকায়। সময় নষ্ট না করে এসকে রাস্তার পাশে পড়ে থাকা লম্বা তলোয়ারটা হাতে নেয়। নাজমুলের সামনে গিয়ে তার ডান হাতটা কেটে দেয়। নাজমুলের মরণ চিল্লানি দিচ্ছে। তার চিল্লানোর আওয়াজটা এসকের কার পর্যন্ত গেল না। সে যেন প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষায় দিশেহারা হয়ে গেছে। বাম হাতটাও কেটে নেয়। এবার যেন নাজমুলের মরণটাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। তোরা আমার সামনে আমার মাকে আজকে তোর এমন অবস্থা করব যাতে সমগ্র দেশ দেখতে পারে ধর্ষণকারী শাস্তি কী রূপ। এটা বলে এসকে নাজমুলের যৌনাঙ্গ বরাবর তলোয়ার চালায়। নাজমুল যেন গলা কাটা মুরগির মতন ছটফট করতে থাকে। 1 মিনিট পর নিস্তেজ হয়ে যায়। পরিবেশটা একেবারে নিস্তব্ধ। চৌরাস্তা মোড়ে যেন আজ রক্তের হোলি খেলা হয়েছে। চারপাশে লাশ রক্তে রঞ্জিত। এসকের পুরো শরীর রক্তে মাখানো, মনে হয় রক্তের হোলি খেলে এসেছে। তলোয়ারটা কাঁধে নিয়ে রাস্তার ডান দিকে হাঁটা ধরে। ব্রেকিং নিউজ, সারা দেশে দিন দিন খুনের সংখ্যা বেড়ে যাচ্ছে। বড় বড় নেতা কর্মীদের খুন হচ্ছে। খুনগুলো কারা করছে সবাই জানে, তবুও কিছু করতে পারছে না সরকারি কর্মকর্তারা। সাধারণ জনগণ বলাবলি করছে মাফিয়া কিং আর এসকে এসে ভালোই করেছে। তাদের কারণে দেশে দুর্নীতির হার কমে গিয়েছে। আজকে মেয়র নাজমুলকে চৌরাস্তার মোড়ে 2 হাত কেটে উলঙ্গ করে যৌনাঙ্গ কেটে হত্যা করেছে এসকে। বাকি খবর জানতে চোখ রাখুন আমাদের সময় টিভিতে। এতক্ষণ মনোযোগ দিয়ে সময় টিভির নিউজ দেখছিল মন্ত্রী সাহেব। লাস্টে যখন মেয়ের নাজমুলের কথা বলে তখন তিনি উত্তেজিত হয়ে যায়। একে একে তার 2 বন্ধুকে মেরে ফেলেছে এই আজকে। হাতে থাকা রিমোটটা ছুঁড়ে মারে ফ্লোরে। ফোনটা নিয়ে কমিশনারকে ফোন দেয়। এসকে এসকে সারা দেশে এই নামটা শুনতে পারছি। সারা দেশে ক্রাইম বেড়ে যাচ্ছে। আপনারা ঘরে চুরি পরে বসে থাকেন, এসকে কে আর ধরতে হবে না। কি করেন আপনারা? বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি আপনাদের, কোনো কাজের না। স্যার, আমরা সারা দেশে ফোর্স লাগিয়ে দিয়েছি। তারা এসকে মৃত বা জীবিত ধরে আনবে। তবে এসকের ছেলে নাকি মেয়ে এখনও আমাদের কেউ জানে না। তাই উপযুক্ত প্রমাণ না পাওয়ায় এসকে বারবার বেঁচে যাচ্ছে। খুব তাড়াতাড়ি বের করে ফেলবো। এত চিল্লানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মিস্টার তানভীর সাহেব, কুল থাকেন, মাইন্ড দিয়ে চিন্তা করেন, তাহলেই বের করতে পারবেন আপনার শত্রুকে। চিল্লিয়ে এনার্জি নষ্ট করে লাভ কি? 2 ইয়াং বয়সী ছেলে দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলল কথাগুলি। ছেলেগুলো ড্রয়িং রুমের সোফায় আয়েসে বসলো। মন্ত্রী দেখে চেতে যান। তোদের সাহস তো কম না? একে তো অনুমতি না নিয়ে চলে আসলি, তারপর মুখে মুখে কথা বলতেছিস। কে তোরা? আমার বাড়িতে এসে আয়েসে বসেও পড়েছিস। শত্রু শত্রু খেলায় মিত্র হতে, আপনার শত্রুকে নিজের শত্রু করে নিতে, বাংলাদেশে হোয়াইট গ্যাংয়ের রাজত্ব কায়েম করতে, মাফিয়া কিংকে ধূলিসাৎ করে দিতে। হা হা হা। তানভীর সাহেবের বুঝতে বাকি নেই, বস বলেছিল 2 জনকে পাঠাবে যারা মাফিয়া কিংয়ের জন্য যথেষ্ট। আসলে তানভীর সাহেবের বস হচ্ছে হোয়াইট মাফিয়া কিং, যিনি মাফিয়া কিংকে সরিয়ে নিজে মাফিয়া কিংয়ের জায়গায় বসতে চেয়েছিলেন, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হন। মাফিয়া কিংয়ের কথায় 64 দেশের মাফিয়া চলতো, তাই সাহস পেত না মাফিয়া কিংয়ের জায়গা নেওয়ার। তবুও কম করেনি জায়গা নেওয়ার জন্য, যা সকলের আড়ালে রহস্য রয়ে গেছে। আমি আবির। আর আমি রিফাত। 2 জন তানভীরের সাথে পরিচিত হয়। সেই 2 জন অ্যাটিটিউড তানভীরের কাছে সেই লাগে, কারণ এমন অ্যাটিটিউডওয়ালা ছেলেরাই কাজে আসে। অন্যদিকে সানজিদা নিলয় আর মুস্কানের সাথে অনেক ফ্রি হয়ে যায়। নিলয় 2 জনকে একসাথে দেখে সবসময় রহস্যময় একটা হাসি দেয়, যা তাদের আড়ালে। একদিন মুস্কান সানজিদাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করে সে আশ্রমে কীভাবে এলো। তখন সানজিদা বলে, আশ্রমে একজন দাদিমা আছেন, যিনি একদিন রাস্তার সামনে যাওয়ার পর একজন লোক রাস্তা দিয়ে দৌড়ে দাদিমার কোলে আমাকে দিয়ে বলেছিল মানুষের মতো মানুষ করতে, আর বলেছিল কোনো একদিন কেউ নাকি
আমাকে নিয়ে যাবে, এটা বলে লোকটা দৌড়ে চলে যায়। এখন পর্যন্ত আমায় কেউ নিতে আসলো না। তাদের কথাগুলো সেদিন কেউ একজন আড়াল থেকে শুনেছিল আর বলেছিল, দুঃখের পরে সুখ আসে। যদি জীবনে দুঃখ না আসে তাহলে সুখের কদর কেউ করে না। দুঃখের পর সুখ আসবেই। হেসে লোকটা স্থান ত্যাগ করে। কিরে তোরা দুজন কি করিস? সাইফুলের কথায় দুজনে ঘোর কাটে। হ্যাঁ ভাইয়া, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তা কি মনে করে এতদিন পর আমাদের বাড়িতে আসলা, কাহিনী কি? আর ভাইও কোথায় ইদানিং আসে কম? যেটা বলতে আসলাম, নিলয়ের অফিসের কাজের চাপ ইদানিং একটু বেশি, তাই মনে হয় কিছুদিন বাইরে থাকবে। তোদের দেখাশোনার জন্য আমায় বলছে। কি বলো ভাইকে ছাড়া কেমনে থাকবো আমরা? প্রত্যেকদিন রাতে আমাদেরকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। একসাথে দুজনের বলে কান্না প্রায়। মুস্কান একটু বেশি চিন্তায় পড়ে যায়, কারণ ভাইও কখনো তাকে একা রেখে কোথায় যায়নি। তাহলে আজকে হঠাৎ কাজ পড়ে যায়, কিভাবে থাকবে ভাইয়া ছাড়া? আরে তোরা চিন্তা করিস না, তোদের ভাইও কাজটা শেষ করে চলে আসবে। আর চিন্তা করিস না, যা লাগবে আমি তো আছি, বলবি। এটা বলে সাইফুল চলে যায়। কিং আবির আর রিফাত বাংলাদেশে এসেছে আপনাকে খোঁজার জন্য। সিংহ এমন একটা প্রাণী, তার রাজত্বের বাইরে গিয়ে জলে নেমে কুমির শিকার করার ক্ষমতা রাখে। যেখানে পা রাখে ওইটাই তার রাজত্ব। আমার রাজ্য এসেছে আমাকে খোঁজার জন্য। রক্তের নেশা মারাত্মক নেশা, তাজা রক্তের ঘ্রাণটাই অসাধারণ। শালি এতদিন আমাকে অনেক জ্বালিয়েছিস, আজকে তোকে পেয়েছি, কোনো ছাড় দিব না। জানতামই না তুই ছেলে নাকি মেয়ে, আজকে পেলাম। শালি তুই তো মেয়ে বের হলি। আর এত বেশি কথা বলেন কেন? তা আজকে আপনার কিছু বলার নাই? ইস, আপনার জন্য আফসোস হচ্ছে, কিভাবে এসে ধরা দিলেন। ব্যাপারটা এমন হয়ে গেল না, মশা মারতে কামড় আনা হলো। শালা জানোয়ারের বাচ্চা, তোরা হচ্ছিস এক একটা খ্যাকশিয়াল, পেছন থেকে এসে কামড় মারিস। খেক শিয়ালগুলো মাঝে মাঝে সিংহ শিকার করার ক্ষমতা রাখে। তোর ছোট্ট ভুলের জন্য আজ তুই আমাদের সামনে। ওই দিন মেয়ের খুনটা করেছিস, দারুণ হয়েছিল, কিন্তু ছোট্ট একটা ভুল করে ফেলিস। সেটা হলো মেয়র যে ক্যামেরাগুলো নিয়ে গিয়েছিল সেদিকের প্রতি তোরা কেউ নজর দিস নাই। ক্যামেরাগুলো চালু করা ছিল, তোর খুন করার ফেস ক্যামেরা বন্দি হয়। নিজেকে কি মনে করিস তুই একাই গেম খেলে যাবি আর কেউ তা ধরতেই পারবে না? তাহলে তুই ভুল। গ্যাংস্টার রাজ্যকে সবাই নিজের করে নেওয়ার প্রখর ইচ্ছে দেখে, তুই তো সামান্য একজন। যাই হোক, তোর জীবনের শেষ ইচ্ছে বল। আজকে থেকে এসকের কাহিনী এখানেই সমাপ্ত করছি। এটা বলে রিফাত পিস্তল বের করে ট্রিগার চাপ দিবে, তখনই বাইক করে একজন আগন্তুক তাদের ঠিক সামনে বরাবর এসে দাঁড়ায়। বাইকের উপরে পায়ের পা রেখে আয়েশ করে বসে বলল, খেলা মাত্র শুরু, এত তাড়াতাড়ি শেষ হলে হবে না। সিংহের রাজ্যের বাঘগুলো সিংহের অনুপস্থিতিতে নিজেকে রাজা মনে করে, প্রজাদের উপর অত্যাচার করে। রাজ্য আমার, প্রজারাও আমার, মাঝখানে তোরা এলি মরণ যন্ত্রণা দিব তোদের। কে রে তুই? রাজা প্রসাদের নাম নিচ্ছিস? পরিচয় বল, তুই কে? একটা গল্প বলি। একটা ছেলের মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে যায়। পরে তার আঙ্কেল আন্টির সাথে থাকতে শুরু করে। তাদের ছিল জয়েন্ট ফ্যামিলি। আঙ্কেলের 2 মেয়ে, নাহিয়ান, নূর আর ওয়াজিদাহা। আর আঙ্কেলের ভাইয়ের ছিল 1 ছেলে আর 1 মেয়ে, নাম হচ্ছে সাইফুল আর সানজিদা। ছেলেটা নূর নামক মেয়েটার সাথেই খেলাধুলা করত। ওয়াজিহাকে অনেক আদর স্নেহ করত। হঠাৎ কালবৈশাখী ঝড়ে সব ওলটপালট হয়ে যায়। আঙ্কেলের ফ্রেন্ডরা মিলে আন্টিকে নির্যাতন করে, মেরে ফেলে। আঙ্কেলকে গুলি করে সেখানেই হত্যা করে। নূরকে দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলে। ছেলেটাকেও ছাড়ে না, চেয়ার দিয়ে পিছন থেকে বাড়ি দিয়ে সেন্সলেস করে ফেলে। হঠাৎ ছেলেটা আস্তে আস্তে চোখ খুলে দেখে পিনপতন নীরবতা, আর বাকিদের লাশ পড়ে আছে। হঠাৎ ছেলেটার পিচ্ছি ওয়াজিহার কথা মনে আসে। খোঁড়াতে খোঁড়াতে রুমের ভেতরে গিয়ে দেখে ছোট্ট ওয়াজিহা কুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ছেলেটা আর দেরি করে না,
ছোট্ট ওয়াজিহাকে নিয়ে অজানা গন্তব্যে পাড়ি জমায়। একটু থামে আগন্তক, তখন এসকে চিল্লিয়ে বলে ওঠে, ওই ছেলেটা কে বলুন? তাকে আমার দরকার, বলুন ছেলেটাকে। আগন্তক একটা সিগারেট হাতে নিয়ে আকাশের দিকে মুখ করে টানতে থাকে, আবার বলতে শুরু করে, ছেলেটা তো জীবনযুদ্ধে নেমে পড়ল, এখন বোনটাকে খাওয়াবে কি আর পড়াবেই বা কি? অনেক কষ্ট করে ছেলেটা চায়ের দোকানে কাজ পায়, সেখান থেকে পারিশ্রমিক হিসেবে একবেলা খাবার দিত। যা ছেলেটা ছোট্ট বোনটাকে খাওয়ানোর জন্য এই কাজ বেছে নিল। কি অদ্ভুত তাই না? যে ছেলের বাড়ি কাজের লোকগুলো যে খাবার ফেলে দিত, আজ সে খাবার ছেলেটা কুড়িয়ে পাচ্ছে না। নিকৃষ্ট এই জগতে অনেক কাজ অনেকের কাছে সহজ, আবার অনেকের কাছে অনেক কঠিন। এভাবে কিছুদিন দোকানে কাজ করার পর হঠাৎ একদিন দোকানের সামনে অনেকগুলো গাড়ি দাঁড়ায়। ছেলেটা দেখতে পেল জনতার ভিড় থেকে একটা লোক ওই গাড়িগুলোর পাশে দাঁড়িয়ে একজন কথা বলতেছে, তাকে মারার জন্য ধেয়ে আসছে। তখন ছেলেটা হাতে থাকা চায়ের কাপটা ওই ধেয়ে আসা লোকটার মাথায় নিক্ষেপ করে। ওই লোকটার জীবন বাঁচানোর পর লোকটা ছেলেটার কাছে এসে বলে, তুই জানিস কার জীবন বাঁচিয়েছিস? তুই ভাবতেও পারবি না। বল তোর কি চাই, তাই দেব, বল। আমার কিচ্ছু চাই না, দুবেলা দুমুঠো খেতে পারলেই হবে। বল তোর কে কে আছে? আমার কেউ নাই, আমি এতিম। তবে আমার একটা ছোট্ট বোন আছে, সারাদিন কাজ করার ফলে দুমুঠো খেতে পারি। আজকে থেকে তুই আমার কাছে থাকবি। আমি তোকে আর তোর বোনকে নিয়ে যেতে চাই, যাবি আমার সাথে? যেতে পারি, তবে আমাকে কাজ দিতে হবে, তাহলেই আপনার সাথে যাব। কিং, এখানে মানুষজনের সংখ্যা বেশি হচ্ছে, চলেন চলে যাই। গার্ডদের কথা শুনে লোকটা তাকিয়ে দেখে অনেক মানুষ ভিড় জমে গিয়েছে। তিনি দেরি না করে ছেলেটাকে আর তার বোনকে নিয়ে চলে যায়। আগন্তক থামল। জানিস লোকটা আর ছেলেটা কে ছিল? আগন্তকের কথায় সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে, কে হতে পারে আগন্তকটা? তাদের এমনভাবে তাকানো দেখে আগন্তক বলল, লোকটা আর কেউ ছিল না, মাফিয়া কিং রাজু ছিল। আর ছেলেটা আর কেউ নয়, আমি নিজেই ছিলাম। আর আমি কে জানিস তোরা? মাফিয়া কিং। নিলয়, তুই? এসকে অপর এক দৃষ্টিতে তাকিয়েছিল আগন্তকের দিকে। আগন্তক একটা চোখ টিপ মারে, যার কারণে রক্তাক্ত অবস্থায় এসকে ঠোঁটে হাসি ফুটে ওঠে। কারণ পিছিয়ে সময় নূরকে এভাবে চোখ টিপ দিত নিলয়। পরে শুরু করি। এটা বলে আগন্তক বলতে শুরু করে, মাফিয়া কিং রাজু অন্তত একজন ভালো মানুষ। উনি সত্যের পিছনে থাকতো সর্বদা, তাই অন্যান্য দেশের মাফিয়ারা তার উপর ক্ষেপে থাকতো। তবুও কোনো লাভ হতো না, কারণ মাফিয়া কিং রাজু একজন পাওয়ারফুল মাফিয়া ছিল। আমার দিনকাল তার এখানেই ভালো চলতেছিল। মাফিয়া রাজুর একটা মেয়ে ছিল, নাম হলো নুসরাত। তার সাথে আমার বেশ খাতির হয়ে যায়। আমার বোনকে প্রায় সময় সেই স্কুলে নিয়ে যেত। নিলয়, তোকে একটা কথা বলার ছিল, বলবো? যদি তুই পারমিশন দিস তো। এভাবে লজ্জা পাচ্ছিস কেন? মনে হচ্ছে নতুন নতুন বিয়ে করে আসলি। নুসরাত কিছুটা রেগে বলল, তোর কি মনে হয় আমি বিয়ে করেছি? তুই আমাকে দেখতে পারিস না। আমি আজকেই আপুকে বলে তোকে গুলি করে মেরে ফেলতে বলবো, দেখে নিস। নুসরাতের কথায় নিলয় হো হো করে হেসে দেয়। আচ্ছা কি বলবি বল? আমার আবার বের হতে হবে, ওয়াজিহাকে স্কুল থেকে আনতে যেতে হবে। আমার মনে সুপ্ত বাগিচাটায় তোকে নিয়ে সাজিয়েছি। তোকে দেখে তোর দিকে তাকিয়ে থাকার সাধ্য আমার এ জন্ম নেই, কারণ তোর শ্যামবর্ণের চেহারায় আমার জন্য চন্দ্র জ্বলে ওঠে। তোকে যখন প্রথম দেখি সেদিন বাম পাশে কিছু একটা খুব দ্রুত গতিতে বিট করেছে। তুই কি আমার হাত ধরে আজন্ম সাথ দিবি? নুসরাত অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চোখ খুলে দেখে নিলয় নেই। হয়তো সে অনেক আগে চলে গিয়েছে, হয়তো প্রতিবারের ন্যায় এবারও তার ভালোবাসার কথাটা শুনতে পায়নি। ভালোবাসা কি অদ্ভুত তাই না? কেউ ভালোবেসে পিছনে ছুটছে, আর কেউ সেই ভালোবাসাটাকে ছুঁড়ে ফেলছে। দুনিয়া কি বিচিত্র, বলা যায় না কে কখন কি করে। এগুলো চিন্তা করে নুসরাতের চোখ থেকে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। কিরে, কেমন প্রতিবাদের ন্যায় এবারও মনে হয় জানতে পারিস নাই? সেই ছোট কাল থেকে পড়ে আছিস। নিলয়ের তো কিছু নেই, তারপরও কেন তার পিছনে ছুটতে হবে? ভালোবাসাগুলো না খুবই বেহায়া হয়, তার কিচ্ছু চাই না। তার মাঝে থাকা সুন্দর মনটা আমি দেখেছি। সেই ছোট্ট কাল যখন বাবা তোকে নিয়ে আসে, তখন তার কোলে ছিল 3 বছরের শিশুকন্যা।
আজকে সেই শিশুকন্যার বয়স 12 বছর পূর্ণ হলো। আমি দেখেছি রাতের পর রাত বোনকে আগলে নিয়ে বড় করতে। সারাদিন আব্বুর সাথে থাকলেও সময় পেলে এসে পড়তো বোনের খোঁজে। একটা মানুষ নিজের বোনকে এতটা ভালোবাসতে পারলে সে তার বোন আর তাকে আপন করে নিবে, তাকে কেমন ভালোবাসবে বল? এটা বলে নুসরাত চলে যায়। এদিকে আড়াল থেকে রিফাত বের হয়ে এসে আবিরের কাঁধে হাত রেখে বলে, নিলয়ের মাঝে এমন কি আছে যা তোর মাঝে নেই বলতো? তোকে ভালোবাসতে পারে না। নিলয়কে যখন কিং নিয়ে আসে তখন আমাদের সমবয়সী ছিল, কিন্তু কিং আমাদেরকে কখনোই সাথে করে নিতেন না, নিলয়কে নিয়ে যেত। নিলয়ের কাছে এমন কি আছে যা আমাদের মাঝে পারে না? সঠিক সময়ের অপেক্ষা করতেছি, রাজ্য রাজা দুইজন একসাথে হাতিয়ে নেওয়ার। আমি যাকে চাই সে আমার না হলে কারো হতে দেই না। নিলয় নিজের রুমে চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ একজন এসে জড়িয়ে ধরে। আচমকা এমন হয় হতভম্ব হয়ে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে নুসরাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। সাথে সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, কি করছিলি তুই? আমাকে জড়িয়ে ধরলি কেন? মাথা গেছে তোর? কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি? আজকে বলতে বাধ্য হলাম, কারণ তোর পিছনে মেয়েরা ঘুরঘুর করে, এটা আমার সহ্য হয় না। আমি আব্বুকে বলবো। এটা বলে নুসরাত নিলয়ের কাছে এসে জড়িয়ে ধরে। নিলয়ের ঠোঁট নিজের দখল করে নেয়। 5 মিনিট পর ছেড়ে চলে যায়। এদিকে নিলয় হতভম্ব হয়ে যায়। সারা দেশের মানুষ তার কথায় উঠে বসে, আর আজকে একটা মেয়ে তাকে কিস করে চলে যায়। সে কিছুই করতে পারলো না। ব্যাপারটা খুবই মারাত্মক। নিলয়, কিং আপনাকে মিটিংয়ে যেতে বলছে, আর্জেন্ট। যা, আসতেছি বলে নিলয় চলে যায় মিটিংয়ে। নিলয়কে দেখে সবাই দাঁড়িয়ে যায়। আসলে নিলয় কিং না হলেও কি হবে, কিংয়ের সব কাজ সে একাই হ্যান্ডেল করে, তাই সবাই নিলয়কে চিনে। কতটা হিংস্র নিলয়ের মাঝে আছে। আমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাই চিন্তা করছি আমার জায়গাটা যে কোনো একজনকে দেওয়া উচিত, যে ভালোভাবে আঞ্জাম দিবে। তোমরা কি বলো? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছেন। আপনার পরে তো আমাদের একজনকে প্রয়োজন, যে আমাদের সবাইকে রক্ষা করতে পারবে। আমি ভেবে নিয়েছি একজনকে। তোমরা বললে আমি বলতে পারি, হয়তো তোমাদের পছন্দ হবে। কে হতে পারে? সকলে উচ্চস্বরে বলে উঠল, জি বলুন। আমি ভেবেছি নিলয়কে বানাবো, কারণ নিলয়ের কথা বলার স্টাইল, নিলয়ের ভঙ্গিমা সব একজন মাফিয়া সাজি। আপনারা কি বলেন? ওদিকে আবির আর রিফাত দাঁড়িয়েছিল মাফিয়া কিং রাজুর পাশে। তারা দুজন মাফিয়া কিংয়ের সার্বাধিক দেখাশোনার জন্য। দুজনের দিকে তাকালে বুঝতে পারতো কতটা হিংস্র তারা দুজন। এভাবে কিছুদিন যাওয়ার পর একবার যদি কেউ আবির আর রিফাতের দিকে তাকাতো, তাহলে দেখতে পারতো মানুষ কতটা হিংস্র হতে পারে। এভাবে কিছুদিন যাওয়ার পর মাফিয়া কিং রাজু নিলয়কে তার রুমে ডাকে। আসলে নিলয়, আবির, রিফাত মাফিয়া কিং রাজুর খুব বিশ্বস্ত মানুষ, তাই তাদের নিজের বাড়িতেই থাকতে দিয়েছে। নিলয়ের সাথে তো ওয়াজিও আছে। নিলয় কিংয়ের রুমে যাওয়ার পর দেখতে পেল উনি গম্ভীর মুখ করে বসে আছে। নিলয় সালাম দিয়ে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে। নিলয়, তোকে কিছু কথা বলার ছিল, আশা করি আমার কথাগুলো শুনে ফেলে দিবি না। আপনার কথা কি আমি কখনো ফেলেছি? সেই ছোট্টকাল থেকে আশ্রয় দিয়েছিলেন। আপনার জন্য এক প্রকার বোনটাকে নিয়ে জীবন্ত আছি। জানিস তো আমার বয়স হয়ে গিয়েছে, আর বেশি দিন বাঁচবো না। এসব কথা শুনতে হলে সরি, আমি পারবো না। আপনার মুখে এগুলো কথা বলিয়েন না কখনো। আরে পুরা কথাটা শোন। আমি বলতে চাইছি আমার বয়স হয়ে গিয়েছে, এখন আর আগের মতো নেই। নুসরাতের একটা ব্যবস্থা করে দিতে পারলেই বাঁচি। তা ঠিক বলছেন। তাহলে কি ভাবলেন, কি করা যায়? আমি নুসরাতকে বিয়ের কথা বলেছি। সে প্রথমে না করে, কিন্তু তারপরেই কি বলে বলুন? বলে, আপু আমি একজনকে ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। বিয়ে করলে তাকেই করব, এটা ফাইনাল। আর যাকে আমি ভালোবাসি তাকে তুমিও ভালোবাসো। প্লিজ আব্বু, আমি তাকে ছাড়া বাঁচবো না। কে সে যাকে ছাড়া আমার মেয়েটা বাঁচবে না? একটু তো কথা বলতেই হয়। তা ছেলেটাকে ডাকিস, একটু কথা বলে দেখবো নে। আব্বু, ছেলেটা নিলয়, আমি নিলয়কেই ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই। তবে আব্বু, আমার মনে হয় নিলয় আমাকে ভালোবাসে না। প্লিজ তবুও নিলয়কেই আমার চাই। তা আমার মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে। মা মরা মেয়েটাকে আমি কখনো কোনো কিছু আবদার অপূর্ণ রাখিনি। সে তোকে চেয়েছে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তুই রাজি হয়ে যা, আমার মুখ দেখে হলেও। নিলয় আর কিছু বলে না, শুধু বলে, আপনার ইচ্ছে, তবে একটা শর্ত, আমার বোনটাকে দেখে রাখতে হবে। এটা আবার নতুন কি? তোর বোনকে স্কুল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সাথেই থাকে, তোর বোনটা সারাদিন ওর সাথেই থাকে। নিলয় চলে আসে। আসলে সেও যখন ছোট সময় কিংয়ের কাছে আসে, তখন থেকে নুসরাত তার সাথে এভাবে আচরণ করত। তখন নুসরাতের বয়স ছিল 14 বছর। 14 বছর বয়সে যে পরিমাণ পাকনি ছিল,
নিলয় প্রথমে আসার পর নিলয়ের সাথে অনেক মজা করে, তবে ওয়াজিয়াকে নিজের সাথে আগলে নেয়। ওয়াজিয়াকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো সব নুসরাত করত। যখন 16 বছরে পা রাখে তখন নিলয়কে বলেছিল, ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। তখন নিলয় হেসে চলে গিয়েছিল। এরপর থেকে নিলয়কে হুটহাট জড়িয়ে ধরা, হুট করে কিস দিয়ে পালিয়ে যাওয়া, এগুলো করতো। নিলয় কিছু বললেও নেকা কান্না ভান করে আব্বুকে ডাকতো। নিলয় সেই ভয়ে চুপ থাকতো। আর আজকে তার ভালোবাসা পূর্ণতা পেল। নিলয় যে শুধু এড়িয়ে চলতো তা নয়, নিলয়ও ভালোবেসে ফেলেছিল, কিন্তু নিলয়ের জীবনে জড়াতে চায় না। যদি বোনটাকে না দেখতে পারে, আর নিলয়ের কালো অতীতটা পীড়া দিত। এগুলো ভেবে নিলয় আনমনে হাঁটতে থাকে, নিজের রুমে প্রবেশ করে। রুমে যেতে আচমকা কেউ নিলয়কে জাপটে ধরে। নিলয়ে বুঝতে অসুবিধা হলো না অপর পাশের মানুষটা কে হতে পারে। সে ছোট্টবেলা থেকে ভালোবাসি কথাটা বলতে বলতে তোকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। তোর কথা বলার ধরনটা আমাকে মুগ্ধ করেছে। তোর মেয়েদের প্রতি সম্মানটা আমাকে খুব করে ভাবাতো। যে অন্য মেয়েদের এত সম্মান করে, তাহলে স্ত্রীকে কেমন সম্মান আর ভালোবাসতে পারে। তোকে খুব ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি রে। আমাকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। আমার নিজের কোনো নিশ্চয়তা নেই, সেখানে তুই কিভাবে থাকবি? তোর বোনটাকে আগলে রাখতে হলেও তো একজনের প্রয়োজন। আমাকে না হয় তোর বোনের জন্য হলেও রেখে দে, কথা দিচ্ছি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হাত ছাড়বো না। ভালোবাসি, কিভাবেই বা সঙ্গ ছাড়িব? নুসরাতের কথাগুলো নিলয়ের মনে দাগ কাটে, কারণ এভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে তা নিলয়ের জানা ছিল না। নিলয় মুচকি হেসে নুসরাতকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে তারা গভীরে চলে যায়। এদিকে আর সহ্য হচ্ছে না। এতদিন ধরে পোষা কুত্তার মতো আছি, কিন্তু আমরা দুজন কি পেলাম? কিছুই না। ওই নিলয় রাজা রাজকন্যা দুটোটাই পেল। আবির, তুই যে নুসরাতকে ভালোবাসিস, কই তোকে তো কখনো পাত্তা দিল না। আজকে দেখলাম নিলয়কে জড়িয়ে ধরেছে। রাগে আবিরের সামনে থাকা কাচের জিনিসগুলো ভেঙে ফেললো। রাগে গজগজ করতে করতে বলল, রাজকন্যার রাজ্য দুইটাই আমার চাই। কালকের মধ্যে মাফিয়া কিংয়ের চেয়ারে আমরা বসবো। নিলয় আর নুসরাতের বিয়ের কথা পাকাপুক্তা হয়ে গেছে। তারা বেশ খুশি। নিলয় তো খুশি, তার বোনটাকে দেখে রাখার জন্য অন্তত একজন আছে। নিলয় আর নুসরাত বসে আছে, তখনই রায়হান দৌড়ে আসে তাদের কাছে। এসে বলে, নিলয় নিলয় কিং আর নেই। কিংকে রিফাত আর আবির মেলে ফেলেছে। পালিয়ে যা তোরা, তোদেরকেও মারতে আসছে। মাফিয়া কিং হওয়ার নেশায় তাদের নেশাক্তময় করে দিয়েছে। তখন একটা গুলি এসে রায়হানের মাথায় লাগে, সেখানে নিস্তেজ হয়ে যায়। রাজার রাজ্য দখল করার জন্য সবাই উৎপাত করে, কিন্তু রাজা শেষে একজনই থাকে। রাজাকে কখনো প্রজারা কিছুই করতে পারে না, কারণ রাজার চাল নীরবে রাজাই দেয়। নিলয়ের কথা শুনে আবির বলে, তোর মতো না হয়, তোর থেকে কোনো অংশে কম না। আমি তোর থেকে হাইটে যেভাবেই বলিস সুদর্শন। আর তুই দেখ, তুই কি শ্যামলা চেহারা, তবু নুসরাত তোকে পাগলের মতো পছন্দ করে। আর আমি যে নুসরাতকে পছন্দ করি, তার বেলায় কি অবহেলা নিতে পারছি না আমি। আরেক বুড়ো এতদিন ধরে তার ডান হাত হয়ে কাজ করতেছি, আর সে তোকে মাফিয়া কিং বানিয়ে দিল। কেমনে থাকি বল? তোকে মেরে রাজ্য আর রাজকন্যা দুটোই নিব। উফ, তোর বোনটাকেও তো মারতে হবে। এটা বলে ওয়াজিহাকে নিয়ে আসে রিফাত। রিফাতের কোলে ওয়াজিহা। কোল থেকে নামাতে ওয়াজিহার মাথায় কাঠের টুকরো দিয়ে বাড়ি মারে। ওয়াজিহা মাটিতে পড়ে যায়। আবির পিস্তল বের করে নিলয় বরাবর গুলি ছুড়ে। তখনই সামনে এসে যায় নুসরাত। নিলয়, তুই চলে যা, এখান থেকে অনেক দূরে চলে যা, যাতে এমন কিছুই আর তোর জীবনে না আসে। তোর সাথে সংসার করার খুব ইচ্ছে ছিল রে, তা হয়তো আমার কপালে নেই। ওয়াজিয়াকে নিয়ে চলে যা, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিস। এটা বলে আস্তে আস্তে নুসরাত নিস্তেজ হয়ে যায়। একদিন সময় আসবে যেদিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিংয়ের আশ্রয়ে আসতে চাইবে। সবাই দোয়া করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই পছন্দ করে রং দিয়ে হোলি খেলতে, আর আমি মাফিয়া কিং পছন্দ করি তাজা রক্ত দিয়ে হোলি খেলতে। এটা বলার সাথে সাথে একটা প্রাইভেট কার তাদের সামনে আসে, আর মাফিয়া কিং আর ওয়াজিয়াকে নিয়ে চলে যায়। কল্পনা থেকে বের হয় সবাই। ততক্ষণে নীলের পাশে এসে দাঁড়ায় সাইফুল। তার মানে তুই সেদিন নিলয়কে নিয়ে গিয়েছিলি? আগেই সন্দেহ করেছি নিলয়ের সাথে তুইও বেনিস। কি মনে করেছিলি সিংহকে মেরে ফেলবি এত সহজে?
আরে সিংহ সিংহই হয়, তাকে মারা কল্পনার সাধ্যে। কারণ হলো সিংহ তার রাজ্য রক্ষা করে, সেখানের প্রজারা তাকে ভালোবাসে। তেমনটাই আমি। তাদের কথা বলার মাঝে হঠাৎ নিলয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। পিছন দিকে কে যেন নিলয়কে মাথায় আঘাত করে, যে করে তাকে দেখে নিলয় আর এসকের চোখ বেরিয়ে আসার উপক্রম। সবার কথা বলার মাঝে হঠাৎ নিলয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে নিকৃষ্ট জগতে এই খেলার মাঠে। নিলয়ের এমন কাতর অবস্থা দেখে এসকে নীল বলে চিলিয়ে ওঠে। আসলে ভালোবাসা কি অদ্ভুত, তাই না? কিছুদিন আগেই যার অস্তিত্ব বিলীন ছিল, আর আজকে তার জন্য অস্ত্র প্রবাহিত হচ্ছে। মায়া আর ভালোবাসা দুটোই খারাপ জিনিস। নিলয় আস্তে আস্তে মুখ তুলে পিছনে তাকালো। অন্ধকারে মুখ ঠিক বোঝা যাচ্ছে না, তবে মাফিয়া কে হবে? মাথায় কালো হুডি, কোট, প্যান্ট, ভাবেই বোঝা যাচ্ছে এটা একজন মাফিয়া। কে তুই? তোর এত বড় সাহস আমার ভালোবাসার গায়ে রক্ত ঝরালি? তোকে আমি মেরে কুত্তাকে দিয়ে খাওয়াবো শালামা। এসকের কথা শুনে অন্ধকারে থাকা আগন্তুক বের হয়ে আসে। আমার পরিচয় শুনে আবার তোদের চোখ বেরিয়ে যাবে না তো? আগন্তুকের ভয়েস শুনে মনে হচ্ছে না কোনো কম বয়সী হবে, কারণ ভয়েসের মাঝে বয়স্কর একটা ভাব। বলার ধরনটা আবার ভিন্ন, কেমন স্টাইল করে বলার ধরন। তবে আগন্তুকের কথাগুলো বেশ গভীর মনে হচ্ছে। অনেক বছর ধরে কথা বলে না কারোর সাথে। রাজত্ব তৈরি করেছি আমি, রাজ্য আমার, আর কোথা থেকে নিলয় এসে মাফিয়ার জায়গাটা দখল করে নিল? মাফিয়া মাফিয়া মাফিয়া। কুত্তার বাচ্চা, তোকে আমি কুপিয়ে মারবো। তুই আমার কলিজায় আঘাত করেছিস, তোর কলিজাটা আমি ছিঁড়ে নিয়ে কুত্তাকে খাওয়াবো। আমি কে, কি আমার পরিচয় তা জানলে তোরা ঠিক থাকবি তো? আমার মুখ দেখলে তোদের মাথা ঘুরে যাবে। কুত্তার বাচ্চা, কে তুই? দেখি তুই কে। আর তুই আমার নীলের রক্ত বের করেছিস? তুই জানিস আমি এসকে তোর রক্ত দিয়ে গোসল করব। এসকে রাগে বাঁধন খোলার চেষ্টা করছে। আগন্তুকটা আলোতে আসে, এসে মুখ থেকে মাস্ক সরাতে এসকে সহ নিলয় চমকে ওঠে, কারণ এই মানুষটা তাদের খুব কাছে। কেউ যেন বিশ্বাস করতে পারছে না, এতদিন এই মানুষটা তাদের সবাইকে নিয়ে খেলেছে। আসলে গ্যাংস্টার রাজ্যটাই এমন, কেউ কারো না। কে কখন নিজের চাল দিয়ে খেলাটা ঘুরিয়ে দেয় জানা নেই। অস্পষ্ট স্বরে এসকের মুখ থেকে আব্বু ডাকটা বেরিয়ে আসে, যা শুনে নিলয় ছাড়া বেশ সবাই অবাক হয়। সবাই এটাই প্রশ্ন করে, এই আগন্তুক যাকে এসকে আব্বু বলে সম্বোধন করছে, কে তোর বাপ? আমি আমি কেন তোর বাপ হতে যাব? আমি তোর বাপ না। সবাই এটাই প্রশ্ন, কে এই আগন্তুক যাকে এসকে আব্বু বলে সম্বোধন করছে? আগন্তুকের কথা শুনে এসকে সহ নিলয় চমকে ওঠে। এতক্ষণ নীরব দর্শকের ন্যায় সবকিছু শুনে চুপ ছিল, কিন্তু আগন্তুকের মুখ থেকে বাবা শব্দটা অস্বীকার করা শুনে নিলয় চমকে ওঠে। এটাই তো নূরের বাবা, যে কি না ওই ঘটনাস্থলে প্রাণ হারায়। আসলে কি উনি সেই রাজ মাহমুদ নাকি অন্য কেউ? এতক্ষণই নিলয় একটা দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল, এখন অস্পষ্ট স্বরে বলে, আঙ্কেল আপনি বেঁচে ছিলেন? আর এগুলো কি বলতেছেন? আপনি তো নূরের বাবা, আর আপনার এই অবস্থা কেন? মানে আপনি মাফিয়া লোকেই বা কেন? আচ্ছা তোদের একটা গল্প বলি শোনো। আমি আর আয়ান মাহমুদ একই কলেজে পড়তাম। আমাদের দুজনের মাঝে বেশ বন্ধুত্ব হয়েছিল, একই সাথে কলেজে যাওয়া আসা, একই সাথে যাওয়া। তবে আয়ান ছিল বড়লোক বাবা মায়ের সন্তান, আর আমি ছিলাম বস্তিতে থাকা একজন রিক্সা চালকের সন্তান। আমার বাবার ইচ্ছে ছিল আমাকে পড়ালেখা করিয়ে অনেক বড় বানাবে। সেই সুবাদে আমি কলেজে যেতাম, সেখানেই আয়ানের সাথে দেখা। আয়ান বেশ সুদর্শন আর মিশুক ছিল। কলেজের সব মেয়ে তার কথা বলার জন্য দিওয়ানা ছিল, কিন্তু আমাকে কেউ পাত্তা দিত না। সবাই দূর দূর করতো, বলতো বস্তির ছেলে। তখন আমার খুব কষ্ট লাগতো, খুব খারাপ লাগতো। কিন্তু যখন আয়নের সাথে সবাই কথা বলতো, হাসাহাসি করতো, তখন আমার খুব হিংসা হতো। কারণ আয়ান বড়লোক, তাই তার সাথে সবাই কথা বলার জন্য পাগল। এইভাবে আমরা দুজনে ভার্সিটিতে উঠি। সেখানে প্রথম দেখাতেই একটা মেয়েকে আমি পছন্দ করে ফেলি, বলতে পারিস ভালোবেসে ফেলি। কিন্তু ওই মেয়েটাও আমাকে না, আয়ানের সাথে কথা বলে। কিছুদিন পর আয়ান বলে ওই মেয়েটাকে নাকি ভালোবাসে। এটা শুনে আমার অনেক রাগ হয়, কিন্তু তখন কিছু বললে হেতে বিপরীত হতে পারত, তাই কিছু বলিনি। হিংস্রতাকে সাইডে রেখে হাসি মুখে কথা বলি, প্রপোজ কর। ওই দিনই আয়ান মেয়েটাকে প্রপোজ করে আর রাজি হয়ে যায়। এটা দেখে আমি সব কিছু থেকে চলে যাই, ভার্সিটি বাসা চেঞ্জ করে চলে যাই অন্যত্রে। আমাদের ভার্সিটি লাইফ শেষ, চাকরির ইন্টারভিউ দিতে আয়ান মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাই।
তখন আমি এতটাই চাকরি নিয়ে মগ্ন ছিলাম, অফিসের নাম কি তাও জানি না। ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে আবার আয়নের সাথে দেখা। সে প্রথম দেখাতেই আমাকে চিনে ফেলে, তখন আমাকে সেখানেই ম্যানেজারের পদে চাকরি দেয়। এইভাবে চলছিল আমার জীবন। হঠাৎ একদিন আগন্তকটা সিগারেটের একটা লম্বা টান দিয়ে আকাশে উড়িয়ে দেয়, আর বাকিরা সবাই তার দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। তাদের মাঝে মুস্কান আর সানজিদাও এসে সাইডে দাঁড়ায়, যা সবার অজানা। আগন্তক আবার বলতে শুরু করে, হঠাৎ একদিন আয়ান আমাকে বলে তার মেয়ে হয়েছে, আর তার আজকেই প্রথম জন্মবার্ষিকী। তখন আমার মনে পড়ে যায় পিছনের কথা। জিজ্ঞেস করে জানতে পারি সেই মেয়েটাই নাকি বিবাহ করেছে। ওই দিনে আমি জন্মবার্ষিকীতে গিয়ে তাকে দেখে চোখ সরাতে পারছিলাম না। একটা মেয়ে সন্তান, তাতেও তার রূপের মাঝে অপ্সরা প্রজাপতি হবে। তখন আমার আগের হিংস্রতা আবার বেরিয়ে আসে। সে তো আমার হতো যদি মাঝখানে আয়ন না আসতো। তখন থেকে আমি পরিকল্পনা করি কিভাবে তাকে আমি পাবো। একদিন আয়ন বলল সে নাকি পাহাড়ি অঞ্চলের কাছে অফিসের কাজে যাবে। তখনই আমি পরিকল্পনা করি তাকে মেরে ফেলার। তাই ড্রাইভারকে টাকা দিয়ে কিনে ফেলি। পাহাড়ি অঞ্চলের কাছে গাড়ি আসতে স্পিড করে গাড়ির ড্রাইভার নেমে যায়, আর আয়ন পড়ে যায় খাদে। ড্রাইভারকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেই, যাতে সবাই মনে করে ড্রাইভার সহ আয়ন মারা গেছে। যখন খাদ থেকে লাশ ওঠানো হয় তখন সবাই আয়নের লাশ পায়, আর সবাই মনে করে ড্রাইভারের লাশ হয়তো গভীরে কোথাও। অনেক খুঁজে না পাওয়ায় সবাই আয়নের লাশ নিয়ে চলে যায়। এদিকে আমি মহা খুশি। তার কাছাকাছি যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, সফলও হই। অনেক কিছু বুঝিয়ে বাচ্চা সহ বিবাহ করি। সে মেয়েটাকে জানিস তোরা? সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। এতক্ষণে সবাই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। রাজের কথায় সবাই বলল কে। গ্যাংস্টার জগতে কিং নিলয় এক ধ্যানে তাকিয়ে আছে। কি অদ্ভুত তাই না? কি আজব দুনিয়া। কে কখন কোথায় যায় বলা যায় না। যাকে মৃত মনে করেছে সে সবার সাথে খেলা খেললো। সবাই সবাইকে বড় মনে করে, কিন্তু তার থেকে বড় কেউ আছে তা মাথা থেকে সরিয়ে ফেলে। কি অদ্ভুত। সে আর কেউ না, সে হলো নূরের আম্মু রাবিয়া বেগম, আর নূরের বাবার নাম আয়ান মাহমুদ। ছোট বাচ্চাটা নূর ছিল। আগন্তকের কথা যেন বিস্ফোরণের মতন মনে হলো, কারণ নূর যাকে নিজের আব্বু বলে মনে করত সেই নূরের আব্বুর হত্যাকারী। কি অদ্ভুত দুনিয়া। কে কখন বেইমানি করে তা বলা মুশকিল। নূর যাকে পিতার আসনে বসিয়েছিল সেই তার পিতার ছায়াটা তার থেকে কেড়ে নেয়। আগন্তক আবার বলা শুরু করলো, ভালোই চলছিল। হঠাৎ একদিন অফিস থেকে বাড়িতে এসে জানতে পারি রাবিয়ার নাকি ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এসেছে। ড্রয়িং রুমে গিয়ে দেখি একটা লোক আর তার সাথে একটা মহিলা বসে রাবিয়ার সাথে হাসাহাসি করতেছে। আমি সেখানে তাদের সামনে যেতেই রাবিয়া লোকটাকে দেখিয়ে বলল, রাজ, এটা আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এতদিন বিজনেসের জন্য বাইরে ছিল, আজকেই এসেছে। লোকটার সাথে পরিচিত হলাম। লোকটা আর কেউ না, নিলয়ের আব্বু। তাদের কোম্পানির আয়নের কোম্পানির থেকে বড় ছিল। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সবাই ড্রয়িং রুমে। নিলয় আর নূর একজন আর একজনের সাথে খেলা করছিল। আমি ড্রয়িং রুমে যাওয়ার পর রাবিয়া যা বলল তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। হিংস্রতা এসে আমার শরীরে ভর করে। তখন রাবিয়া বলে আজকে থেকে নাকি রায়ানের যাবতীয় সম্পত্তি ও আয়নের সব অফিস নাকি আহনাফ মানে নিলয়ের বাবার আন্ডারে থাকবে। এরা শুনে আমার প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়, কারণ সব কিছু মালিক আয়ান ছিল। সে নাই, এখন তার স্ত্রী পাবে। তাহলে মাঝখান থেকে আহনাফ কোথায় থেকে আসলো? সেদিন তাদের সাথে কথা বলে আমি ড্রয়িং রুমে থেকে চলে যাই, আর চিন্তা করতে থাকি এত কিছু করেছি রাবিয়াকে পাওয়ার আশায়। এখন আসলো সম্পত্তি, এগুলো হাতছাড়া করলে পথে আসতে হবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তখন রাবিয়ার গর্ভে আসে ওয়াজিহা। ওয়াজিহা আসাতে আমার জন্য ভালোই হয়, কারণ ওয়াজিহার শরীরে আমার রক্ত। তাই আমি চুপ থাকি। কিন্তু বিপত্তি হয় তখন যখন রাবিয়া ছোটোবেলাতেই নিলয় আর নূরের বিয়ে ঠিক করে। আমি কিছু বলতেও পারি নাই, কারণ কথায় আছে না, যেদিকে ঘরে আর বাহিরে সব কিছু নারী কন্ট্রোলে থাকে তাহলে নারীকে কিছু বলা যায় না। আমিও তেমন কিছু বলতে পারিনি। রাবিয়া সব সম্পত্তি নিলয় আর নূরের করে দেয়। আমাদের যে অফিসগুলো দেখতেছি তার বেশিরভাগের মাঝে নাকি আহনাফের অবদান আছে। তার জন্যই নাকি আয়ান সব কিছু করতে পেরেছে। ওয়াজিহাকে নাকি আমার যে পাওনা আছে তার থেকে আর রাবিয়ার নামে যে একটা অফিস আছে আর একটা দোতলা বাড়ি তা লিখে দিব। বাকি যে 10 থেকে 15টা বাড়ি তা নিলয় আর নূরের নামে। বল তোরা, এখন আমার কি করা দরকার? এত কিছু করলাম, আয়ানকে কাটা মনে করে জীবন থেকেই সরিয়ে দিলাম, আর এখন মনে হচ্ছিল আয়ান থেকে আহনাফ আমার বড় কাটা।
রাজ কথাগুলো বলে আবার সিগারেটে একটা টান দিয়ে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে দিয়ে হা হা করে হাসে থাকে। এতক্ষণ সবাই নীরব দর্শকে নিয়ে শুনছিল। মানুষ, নারী আর টাকার জন্য কত কি না করতে পারে তা রাজকে না দেখলে কেউ বুঝতে পারতো না। এতদিন সবাই ভয় পেয়েছে এসকে তাণ্ডবে পড়ে। আসলে মাফিয়া কিং এখন মনে হচ্ছে সবার উপরে রাজ মাহমুদ। রাজ বলা শুরু করলো, তখন আর কি, আহনাফ সহ তার পুরো ফ্যামিলিটাকে টার্গেট করে মেরে ফেললাম। বেশ কয়েকবার অ্যাটাক করাই, কিন্তু কাজ হয়নি, বেঁচে যায়। তবে যখন আমাদের বাড়িতে নূরের জন্মদিন উপলক্ষে আসার কথা, ওই দিনই তার ড্রাইভারকে দিয়ে গাড়ি ব্রেক কেটে দেই, আর ড্রাইভার অজুহাত দেখিয়ে চলে যায়। ওই দিন খেলাটা জমে যায়। আহনাফ ও তার স্ত্রী ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু নিলয়ে যে স্কুলে ছিল তা আমি জানতাম না, রাবিয়া জানতো। যখন তারা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন রাবিয়া নিলয়কে বাড়িতে আনে। নিলয় বোঝা হয়ে যায়। নিলয় বা নূরকে তো বাঁচিয়ে রাখলে হবে না, কারণ সম্পত্তি তো এই দুজনের নামে। তাই আহনাফ মারার কিছুদিন পর প্ল্যান করি, প্লেনে সামিল রাখি আমার বখাটে কিছু বন্ধুদের, যারা আমার আর রাবিয়ার বিয়ের দিন আসছিল, তানভীর ও নাজমুল আফতাব। এদের দিয়ে রাবিয়াকে ধর্ষণ করাই, নূরকে নিলয়কে মেরে ফেলি। সবই ঠিক ছিল, আমি মরার অ্যাক্টিং করি। কিন্তু হঠাৎ নিলয় উঠে দৌড়ে উপরে চলে যায়। যখন তারা রাবিয়াকে নিয়ে ব্যস্ত ছিল তাদের অগোচরে, আমার মেয়ে ওয়াজিহাকে নিয়ে নিলয় চলে যায়। তখন আমি কিছু বলতেও পারিনি। তবে ওদের দিয়ে অনেক খোঁজ নেই, কোথাও পাওয়া যায়নি। আর নূরকে তো মনে করেছি মরে গিয়েছে। কিছুদিন আগে এসকের সম্বন্ধে জানতে পেরে চিনতে পারি এসকে হচ্ছে আয়নের মেয়ে নূরহা। নিয়তি কি নির্মম পরিহাস! দেখ, সেই ছোট্ট নিলয় বসে আছে মাফিয়া কিংয়ের চেয়ারে, আর আমি বসে আছি সেই হোয়াইট মাফিয়ার চেয়ারে। কোনো কিছু করতে গেলেও মাফিয়া কিংয়ের কাছ থেকে অনুমতি লাগতো। তবে ভালোই হয়েছে, এখন আমি তোকে মেরে মাফিয়া কিংয়ের চেয়ারে বসবো। আই এম দ্য কিং অফ গ্যাংস্টার সিটি, মাস্তানি দ্য মাইন্ড সিটি ইজ মাইন্ড ইনভার্স। এখানে এখন আমি যা বলবো তাই। কথা শেষ করতে পারেনি রাজ, তার আগে একটা গুলি চলে, আর গুলিটা যে ওনার পায়ে লাগে। আবির হাসতে হাসতে বলে, নো মিস্টার রাজ, আমি সেটা হতে দেব না। গ্যাংস্টার শহরটা পুরো আমার। আমি সব কিছু আমার মতো করেই তৈরি করতে নিতে চাই। নিলয় ইজ ব্যাক ব্রো। একটাই গেম, যার নাম মাইন্ড গেম, আর একজনই কিং। আই অ্যাম দ্য কিং। কথাটা বলে নিলয় মাটিতে থাকা পিস্তল তুলে নিয়ে আবিরকে গুলি করে। আবির সরে যায়, গুলিটা তানভীরের বুকে এসে লাগে। আবির বলে, বন্ধু বন্ধু বন্ধু, বন্ধুদের মাঝে শত্রুতা মানায় না ব্রো। আমি হিংস্র, আমার থেকে দূরে চলে যা, না হলে আমার শহরে কারো অস্তিত্ব আমি রাখবো না। নিলয়ের কোনো নিজস্ব শহর থাকে না। নিলয় যেখানে যায় সেই দুনিয়াটাই তার হয়ে যায়। আবির কথা বলতে বলতে নিলয়কে গুলি চালায়। নিলয়ের কাঁধ বরাবর গুলিটা এসে লাগে। নিলয় পিছনে ছিটকে মাটিতে মুখ থুবড়ে পড়ে। নিলয় আর উঠে না। আবির হাসে থাকে। বৃষ্টি শুরু হয় প্রচণ্ড বেগে। আবির উপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, পুরো গ্যাংস্টার জগৎটাকে এখন আমরা আছে নিলয়, আর আছে অন্য কেউ। যার কাছে আছে তারা দুর্বল। আমরা কোনো ইমোশন নেই, আর না আছে দুর্বলতা। আমি একা থাকতে চাই, আমার শহরে আমি একাই রাজত্ব করতে চাই। কিন্তু সেটা হবে না, আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। আবির ঘুরে তাকায়, সাইফুল দাঁড়িয়ে আছে, হাতে পিস্তল। আবিরের দিকে তাক করে গুলি ছোড়ে। আবির একটু সরতে গুলিটা হাতের রক ফুটো করে বেরিয়ে যায়। আবির জোরে চিৎকার দিয়ে ওঠে, মাটিতে বসার আগে জোরে বলতে থাকে, তুই আমাকে মারবি? এই আবিরকে? তোকে আমি? কথাটা বলে পিস্তল বের করে সাইফুলের বুকে দুটো গুলি করে আবির। সাইফুলকে পিছনে সরে যেতে গাড়ির সাথে বাড়ি লেগে মাটিতে পড়ে যায়। তখনই অন্ধকার থেকে মুস্কান চিলিয়ে ওঠে। আসলে তারা প্রথম থেকেই ছিল, কিন্তু মাঝে কোথা থেকে একজন বৃদ্ধ মহিলা এসে নিয়ে যায়। সেখান থেকে ছুটে এসে দেখে নিলয় মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, আর সাইফুলের বুকে গুলি করেছে। তখনই সঞ্জিতা মুস্কানের মুখ চেপে ধরে। কেউ টের পায়নি তাদের আগমনের বার্তা। এসকে, আমার তো কোনো দোষ ছিল না। আমি তো আপনার হয়ে কাজ করেছি, আর আজকে আপনি আমাকে মেরে দিলেন। তোকে আমি এত বছর ধরে নিজের সাথী করে রেখেছি, আর তুই কিছু টাকার জন্য হোয়াইট গ্যাংয়ের সাথে আমাদের খবর ফাঁস করতি। এটা বলে এসকে পরপর করে আরও দুটা গুলি ইয়াসমিনের বুকে করে। ইয়াসমিন ধপ করে মাটিতে পড়ে যায়। আহা, গ্যাংস্টার জগতে কি নির্মম খেলা! নিজেদের লোকেরাই নিজেদেরকে মারছে, আপন লোকটাই এখন চরম শত্রু। আবির শব্দ করে হাসে, বসা থেকে উঠে দাঁড়ায়, এসকে দিকে এগিয়ে আসতে থাকে।
এসকে পিস্তল তুলে আবিরকে গুলি করে, কিন্তু পিস্তল থেকে আর গুলি বের হয় না। আবির হাসতে হাসতে এসকের দিকে এগিয়ে আসে। এসকে পিছনে সরে যেতেই থাকে। আবির এসকের খুব কাছে এসে জড়িয়ে ধরে মুখটা এসকের মুখের কাছে এনে বলে, রাজত্বের সাথে রাজকন্যা চেয়েছিলাম, কিন্তু নিলয়ের কারণে হলো না। তবে তোমাকে আমার মতো বানিয়ে নিব। এখন কোনো শক্তি। ধপ করে একটা শব্দ হয়। আবির এসকের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে। আবিরকে এসকে ফেলে দেয় মাটিতে। আবির মাটিতে পড়ে যে পিছনে তাকায়, দেখে দুটো মেয়ে এসে পিছনে দাঁড়ায়। এসকে দুজনের দিকে তাকিয়ে থাকে। তিনজনে চোকাচোকি করে দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয়ের নিঃশ্বাস তখনও চলছে। নিলয়কে কয়েকবার ডাকে তারা। নিলয় এসকে কাঁদতে কাঁদতে বলে, নিলয়, নিলয়, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুমি একবার চোখ খোলো, তোমাকে বড্ড বেশি ভালোবাসি নিলয়, আমি বড্ড বেশি ভালোবাসি তোমাকে। নিলয় কিছু সময় পর আলতো করে চোখ মেলে তাকায়। শোয়া থেকে উঠে বসে ও। নিলয় তাকিয়ে দেখে আবির পড়ে আছে কিছুটা দূরে, আর রাজ পড়ে আছে পাশে। নিলয় বলে, এখনও খেলা বাকি আছে, এত তাড়াতাড়ি মরবো না। যাকে আঙ্কেল বলে ডেকেছি সে আমার মা বাবা ও তোমার মা বাবার হত্যাকারী, আর সে ওয়াজিহা মানে মুস্কানের আসল বাবা। এটা শুনে রাজসহ মুস্কান এসকে অবাক হয়ে যায়। এতক্ষণে সব কিছু মুস্কানের মনে পড়ে যায়। যখন রিফাত মুস্কানকে কাঠ দিয়ে আঘাত করে তখন স্মৃতি চলে গিয়েছিল। এখন মুস্কানের কাছে সব পরিষ্কার। গ্যাংস্টার রাজ্যে প্রতিটা মানুষ গুটির মতন ছিল। একে অন্যের মাইন্ড গেম সবাই এক এক করে কাটা পড়ে গেছে। বেঁচে আছে কেবল রাজা আর রাজা। খেলা হবে রাজা ভার্সেস রাজার। নিলয়ের কথা বলে এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের কাছে এসে টেনে তুলতে আবির নিলয়ের বুকে লাথি মারতে যায়, কিন্তু নিলয় তার ডিফেন্স করে নিজেই নিজেকে সামলে আবিরকে লোহার রড দিয়ে হাতে জোরে একটা বাড়ি দেয়। আবির মাটিতে পড়ে যায়। আবিরের কাছে যে নিলয় বলে, তোকে অনেক ভালোবেসেছিলাম। ভালোবেসে যদি আমার কাছে নুসরাতকেও চাইতি, তোকে রাজত্ব সহ নুসরাতকে দিয়ে দিতাম। কিন্তু কি করলি? বেইমানি করলি। নুসরাত সহ যে আমাদের নতুন জীবন দিয়েছে তাকে মেরে দিলি। শোন না বন্ধু, তোকে মারবো না, তুই চলে যা, অনেক দূরে চলে যা, নিজেকে গুছিয়ে নিস। যুদ্ধে অংশ নিলে পিছিয়ে যায় সে ভয় পায়, আমি পিছিয়ে যাব না। আবির কেন এমন করেছিস? মাফিয়া কিং হতে চাই। পারবি না। আদায় করে নেব। তাহলে মাফ করে দিস। তোকে মেরে আমি মাফ চাইবো না। আবির নিলয়ের কোমর থেকে ছুরি বের করে পেটের চালান করে দেয়। নিলয় ছটপট করতে থাকে। আবির ছুরি নিয়ে এসে নিলয়ের বুকে ঢোকাবে, তখনই নিলয় সরে যেয়ে মাটিতে পড়ে থাকা পিস্তল হাতে নেয়। হাতে নিয়ে আবিরের দিকে ধরতে আবির বলে, এই এই ভাই, কি করিস এগুলো? তোকে বন্ধু নয় ভাই ভাবতাম আমি। পিস্তলটা নামা। ভরণের সময় গেছে তোর, আমার দিকে আগাবি না। নিলয় কথা শোন ভাই, যা হয়েছে ভুল হয়ে গেছে, মাফ করে দে। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু বেঈমানকে কখনো মাফ করা যায় না। কথাটা বলে নিলয় পিস্তলের ট্রিগারে চাপ দেয়। পরপর 3টে গুলি আবিরের বুকে যেয়ে প্রবেশ করে। আবির দূরে উড়ে গিয়ে পড়ে। এসকে সহ মুস্কান আর সানজিদা দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। এসকে বলে, তোমার কিচ্ছু হবে না নিলয়, আমি হসপিটালে নিয়ে যাব, চলো আমার সাথে। নিলয়কে এসকে মুস্কান সানজিদা উপরে টেনে তুলে কাঁধে হাত জড়িয়ে সামনে এগোতে যাবে, তখনই পিছ থেকে শুনতে পায়, দোস্ত, গ্যাংস্টার জগতে একটা কথা ছিল, বিশ্বাস আর সম্পর্ক দুটোই আলাদা বিষয়। কেউ কিং হতে পারে না। রক্তগুলো দেখে পানির সাথে স্রোতের মতো দূরে চলে যাচ্ছে। লাশগুলো একটু পরে জঙ্গলের শিয়াল কুকুর এনে টেনে খাবে, কিন্তু সেটা আমাদের একার না, তোকেও মরতে হবে। নিলয় ঘুরে তাকায়। আবিরের হাতে পিস্তল নিয়ে শুয়ে থেকে গুলি করতে যাবে নিলয়ের দিকে। ঠিক তখনই রাজ পিছন থেকে আবিরের কপাল বরাবর শুট করে দেয়। শুয়োরের বাচ্চা, নিলয়কে আমি মারবো, তাকে আমি মেরে গ্যাংস্টার ওয়ার্ল্ডে রাজত্ব করব। তুই এখনও মরিসনি? আচ্ছা, তোকে একটা গল্প বলি, শোন। এই যে মুস্কানকে দেখতেছিস, সেই হলো তোর আপন মেয়ে ওয়াজিহা, আর সাথে এই যে সানজিদা, এটাকে জানিস? রাজ চোখ বরাবর করে তাকিয়ে থাকে। এটা হলো আয়ান মাহমুদের ছোট্ট ভাই আবরার মাহমুদের মেয়ে। সম্পদের লালসায় যাদেরকে তুই মেরে ডাকাত মেরেছে বলে চালিয়ে দিয়েছিলি, এখন বলবি আমি কিভাবে চিনতে পেরেছি? ছোট্টবেলায় মুস্কানকে আর সানজিদা দুইজনকে 2টা লকেট দিয়েছিলাম। সেম লকেট সানজিদার কাছে, আর রইল সানজিদা বেঁচে আছে। কিভাবে?
তাদের বাড়িতে কাজ করত যে মালি কাকার স্ত্রী, উনি সেদিন আশ্রমে রেখে আসে। সানজিদার গলায় লকেট দেখে খোঁজ নিয়ে মালি কাকার স্ত্রীকে বের করে সব জানতে পারি। মুস্কান, তোর হাতে সব। তোর মাকে ধর্ষণ করিয়ে হত্যা করিয়েছে, তোর থেকে তোর শৈশব কেড়ে নিয়েছে, তোর বোনকে তোর থেকে আলাদা করেছে, তোর বান্ধবী প্লাস চাচাতো বোন সানজিদার আব্বু আম্মুর হত্যাকারী। তোর ভাইয়ের আব্বু আম্মুর হত্যাকারীকে শাস্তি কি দেওয়া যায়? মুস্কান চোখ বন্ধ করে বলে ওঠে, মৃত্যু। সাথে সাথেই নিলয় ইশারা করে এসকে, সানজিদা আর মুস্কানকে চোখ চেপে ধরতে। নিলয় রাজের বুকে পরপর 6টা গুলি করে। রাজ চোখ বন্ধ করে নেয়, নিঃশ্বাস তার চলছে না। আকাশ গর্জন করে ওঠে, বৃষ্টির পানি ওদের কি ভিজিয়ে দিয়ে ব্যস্ত। কি দৃশ্যমান পরিবেশ, চারপাশে কতগুলো লাশের সমারোহ, আর তারা গ্যাংস্টার জগতের সমাপ্তে এসে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে। হয়তো গ্যাংস্টার জগতের সমাপ্তটা এখানেই শেষ, হয়তোবা আবার নতুন করে কোনো অধ্যায়ের মাধ্যমে আবার গ্যাংস্টার রাজ গঠিত হবে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম সুন্দর সুন্দর মাফিয়ার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাপিয়ে দেবেন। ধন্যবাদ।